নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প রহস্যময়ী নারী। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো রহস্যময়ী নারী। আজকের গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। বিমল, পলাশ আর কেয়া, এই তিনজন খুব ভালো বন্ধু। ছোট থেকেই তিনজন একসাথে প্রথমে স্কুল, কলেজ, তারপর ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছে। ওরা যেখানেই যায় একসাথে যায়, খাবার শেয়ার করে খায়, এমনকি একটি নামি আইটি কোম্পানিতে চাকরি করে ওরা একসাথে। কিন্তু কিছুদিন যাবৎ এই অতিমারির কারণে একে অপরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অফিস বন্ধ, এখন কেবলমাত্র এই ফোনটাই ভরসা। প্রাত্যহিক জীবনযাত্রাতেও ইন্টারনেট ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমাদের জীবনে। ভিডিও কলে কথা চলে তিন বন্ধুর। বিমল এই তিন বন্ধুদের মধ্যে একটু বেশি সবকিছু বোঝে। লেখাপড়া তো আছেই, তার সাথে সাধারণ জ্ঞানও। বিমল বলে, শোন, we are all now connected by the internet, like neurons in a giant brain. বুঝলি? যথা আজ্ঞা স্যার, বলে কেয়া। পলাশ বলে, তুই এত কিছু জানিস কি করে? বিমল হেসে ওঠে, বলে, তুই চিরকালটা বোকাই রয়ে গেলি। আরে, যদি এইসব না থাকতো তাহলে তুই পারতিস এইভাবে ফোনে কথা বলতে? ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ, বুঝলি পাগলা? এটা বিশেষ গেটওয়ে বা রাইটারের মাধ্যমে নেটওয়ার্কগুলিকে একে অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকেই প্রায় আমরা নেট বলে থাকি, বুঝলি গাধা? হাসে কেয়া। হাসবি তো, আমি গাধা তাই তো? বলে পলাশ। আমি আর কথাই বলবো না, যা। এই বলে ফোনটা কেটে দেয় পলাশ। কেয়া বলে, দেখলি তো বিমল? পলাশ রাগ করে ফোনটা কেটেই দিল। পাগল একটা। হাসে কেয়া। কয়েক মাস পর অতিমারির মধ্যেও শুভ অনুষ্ঠান হওয়া কিন্তু বন্ধ হয়নি। সমস্ত সিকিউরিটির কথা মাথায় রেখেই আজ শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে পলাশ এবং কেয়ার। ওরা একে অপরকে ভালোবাসত। দুই বাড়ি থেকেই সমস্ত বিধিনিষেধ মেনে বিবাহের বন্দোবস্ত করা হয়েছে। নিমন্ত্রিতদের মধ্যে বিমল কিন্তু বাদ পড়েনি। যতই হোক ওদের বাল্যকালের বন্ধু, কিন্তু বিমলের পক্ষে বিয়েতে হাজির থাকা সম্ভব নয়, কারণ সে এখন জেল খাটছে। নিউজ চ্যানেলের প্রতিটি হেডলাইনে মেইন আকর্ষণ একটি খবর, প্রখ্যাত সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিমল চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হ্যাকিংয়ের কেস করা হয়েছে। জানা গিয়েছে বিভিন্ন সংস্থা থেকে গুরুত্বপূর্ণ তথ্য তিনি হ্যাকিং করে চুরি করতেন। সেই সমস্ত তথ্যই চড়া দামে আমাদের দেশের বাইরে অন্য দেশে সাপ্লাই করতেন। কিন্তু কেন? পলাশ এবং কেয়ার বিবাহ সম্পন্ন হয়ে গেছে। আজ ওদের বিবাহিত জীবনের প্রথম রাত, ফুলশয্যার রাত। ওরা তিনজন খুব ভালো বন্ধু হলেও পলাশ বরাবরই কেয়াকে ভালোবাসত, কিন্তু কোনোদিনই বলে উঠতে পারেনি। ওই বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হিসাবেই হয়েছে ওদের, কারণ পলাশের বাবা এবং কেয়ার বাবা একে অপরের বন্ধু ছিলেন। কোভিডের কারণে আক্রান্ত কেয়ার বাবা মৃত্যুর আগে পলাশের বাবার কাছে তার মনের ইচ্ছে প্রকাশ করে যান। তিনি বলেছিলেন কেয়াকে তিনি যেন পুত্রবধূ করেন। বাল্যবন্ধুর শেষ ইচ্ছেটা পলাশের বাবা পূর্ণ করেছিলেন।
সেই কারণেই কেয়ার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি। এছাড়াও পলাশও কোম্পানিতে একটা উঁচু জায়গায় আছে। কেয়া নিজে প্রতিষ্ঠিত, মা বাবা সব কথাই অক্ষরে অক্ষরে মেনে চলে। আর মেয়ে হিসাবে কেয়া খুবই নরম স্বভাবের। তাই যখন পলাশের সঙ্গে ওর বিয়ের কথা ওকে জানিয়েছিল বাবা, তখনই ও বলেছিল, বাবা, আমি কোনোদিনও তোমার কথার অমান্য করিনি, আজও করব না। তুমি আমার জন্মদাতা আর মা আমার গর্ভধারিণী। তোমাদের চেয়ে আমার ভালো আর কেই বা ভাবতে পারে? তোমরা যেটা বলবে আমি সেটাই করব। মেয়ের কথায় ভীষণ খুশি হয়েছিলেন সেই দিন কেয়ার বাবা এবং মা। ফুলশয্যার ঘরে কেয়া বসে আছে। পলাশ আসে। কেয়া পলাশের দিকে একবার চোখ তুলে তাকিয়ে বলে, বদমাস, তোর মনে মনে এই ছিল? আমাকে ভালোবাসিস, আগে বললেই তো পারতিস। পলাশ বলে, ভাগ্যিস বলিনি, বললে কি আর তোর মুখ থেকে এমন ভাবে শুনতে পেতাম? হাসে কেয়া। বেশ অনেকটা সময় দুইজনে একসাথে কাটানোর পর পলাশকে কেয়া জিজ্ঞেস করে, বিমলের খবর কিছু জানিস? কি থেকে কি হয়ে গেল বলতো? পলাশ বলে, সেই ছোট্ট থেকে বিমলকে দেখছি, বরাবরই আউট নলেজ জ্ঞান খুব বেশি, কিন্তু তাই বলে মাতৃভূমি থেকে গোপনীয় তথ্য চুরি করে অন্য দেশে পাচার করবে এমন কুকর্ম বিমল করেছে বলে আমার মনে হয় না। আমারও ঠিক একই মত, কেয়া বলে। পলাশ বলে, আগামীকাল একবার বিমলের সঙ্গে দেখা করতে যেতে হবে। শুনেছি জ্যাঠামশাই ওকে স্পেশালি জামিন করিয়ে বাড়িতে এনেছে। ওর মুখ থেকে না শোনা পর্যন্ত বিষয়টা বুঝে উঠতে পারছি না আমিও যাব তোর সাথে, বলে কেয়া। কতদিন দেখিনি বিমলকে, কি অবস্থায় আছে ও? বন্ধু হিসাবে আমারও তো যাওয়া উচিত। পলাশের বাম হাতের ওপরে মাথা দিয়ে কেয়া শুয়েছিল। পলাশ কেয়ার হাতটা ধরে বলে, তোকে নিয়েই যাব পাগলি। এই, আমাকে একদম পাগলি বলবি না কিন্তু, বলে কেয়া। কেয়াকে একটু রাগিয়ে দিয়ে পলাশ বলে, বারবার বলবো পাগলি পাগলি পাগলি। পাগলি বলেই তো এই গাধাটার কাছে ধরা দিলি। পাগল ছাড়া মানুষ হলে কেউ গাধাকে বিয়ে করে? তুই না একেবারে যা তা, বলে কেয়া। পরের দিন সকাল সকাল বিমলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পলাশ এবং কেয়া। বিমলের বাড়িতে ওর সঙ্গে থাকে দিদি এবং মা। বছর দুয়েক আগে একটা রোড অ্যাক্সিডেন্টে বিমলের বাবা এবং জামাইবাবু পরলোক গমন করেন। বিমলের বাবা এবং জামাইবাবু মোটরসাইকেল করে ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা একটা লরি পিষে দিয়ে যায় ওদের। গাড়ির চালক বা গাড়ি কোনোটাই খুঁজে পাওয়া যায়নি। রাস্তার সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার দেখে পুলিশ যখন সেই গাড়ির মালিককে ধরতে যায়, ততক্ষণে সেই গাড়ির মালিক গাড়ি সহ বেপাত্তা হয়ে গিয়েছে। ওই সময়টা ভীষণ প্রতিকূলতার মধ্যে কাটিয়েছিল বিমলের পরিবারের অন্যান্য সদস্যরা। সিসিটিভি ফুটেজে গাড়ির সাদা কাঁচের ভেতরে প্রায় 2 জন লোক ছিল বলে অনুমান করা গিয়েছিল। গাড়িটা স্পিডে বেরিয়ে যাবার জন্যে ছবিগুলি অত স্পষ্ট নয়। পুলিশের প্রচেষ্টায় এতটুকু বোঝা গিয়েছিল একটি পুরুষ এবং একটি নারী ছিল ওই গাড়িতে। সম্ভবত মেয়েটির হাতে একটি বাদ্যযন্ত্র, যতদূর মনে হয় একটা লাল গিটার। মেধাবী ছাত্র হওয়ার সাথে সাথে বিমল গিটার বাজাতে পারত খুব ভালো। এমনিতে ছেলেটি সহজ সরল, ওর বিরুদ্ধে এমন মারাত্মক ষড়যন্ত্র কে করতে পারে? নিজের ঘরে বসে হাতে গিটারটা নিয়ে একটা নাম না জানা গানের সুর বাজাচ্ছিল বিমল, আর মনে মনে ভাবছিল ওর কোন শত্রু আছে যে ওকে এমনভাবে ফাঁসিয়ে দিল। আধ ঘন্টা পরে কেয়া এবং পলাশ বিমলের ঘরে এসে উপস্থিত হয়। বিমল জানলার দিকে মুখ করে দরজার দিকে পিঠ দিয়ে একটি ইজি চেয়ারে বসে গিটার বাজাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটা চেনা মেয়েলি কণ্ঠ, কেমন আছিস বিমল, বলে কেয়া। সদ্য বিবাহিতা নববধূ কেয়া। কেয়ার শাশুড়ি মা একটি হলুদ রঙের লাল পেড়ে জরির কাজ করা শাড়ি পরিয়ে, লাল টকটকে সিঁথিতে সিঁদুর রাঙিয়ে, কপালে একটা বড় টিপ এবং খুবই হালকা ক্যাজুয়াল গয়না পরিয়ে সাজিয়ে দিয়েছিলেন। কেয়াকে পেছন ফিরে দেখে বিমল, বলে ওঠে, আরে তুই তো খুব সুন্দর রে। পিছন থেকে পলাশ বলে, আমাকে ভালো লাগছে না বুঝি? বিমল বলে, তোরা 2 জনেই এসেছিস, 2 জনকেই ভীষণ ভালো লাগছে।
কপাল খারাপ বলেই সব থেকে কাছের বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে পারলাম না। তোদের বিবাহিত জীবন সুখের হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। ধন্যবাদ, বলে কেয়া। এখন বল, সত্যিই কি তুই এই জঘন্য কাজটা করেছিলি? আমরা দুজনে তো ভাবতেই পারছি না। বিমল বলে, সেই ছোট্ট থেকে তোরা আমাকে চিনিস। তোদের মনে হয় এত বড় ভুল কাজ আমি করতে পারি? তাহলে 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 কি তুই বলতে চাইছিস তোকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে? বলে পলাশ। বিমল বলে, হয়তো তাই, কিন্তু আমার যতদূর মনে আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কোনো শত্রু নেই যে তোকে ফাঁসাবে, বলে পলাশ। বোকার মতো কথা বলিস না তো, কেউ তো আছে যে সত্যি বিমলের খারাপ চায়, বলে কেয়া। কিন্তু কে সেই ব্যক্তি? আচ্ছা বিমল, একটু ভালোভাবে ভেবে চিনতে বলতো, তুই কি কাউকে সন্দেহ করিস? বলে কেয়া। বিমল বলে, না, আমার তো মনে পড়ে না যে এমন কেউ আছে যে আমার ক্ষতি করবে। কথাটা বলতে বলতেই দরজায় বেল বাজল। বিমল উঠে দরজাটা খুলে দেখে কেউ সেখানে নেই, শুধু একটা ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা হাতে নিয়ে বিমলের মাথাটা কেমন চক্কর খেয়ে যায়। দরজার পাশে পড়ে যায় বিমল। কেয়া এবং পলাশ ছুটে যায় বিমলের কাছে। সকলে বিমলকে ধরে ভেতরের ঘরে এনে শুইয়ে দেয়। বিমলের মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতেই জ্ঞান ফেরে ওর। কিরে বিমল, কি হলো? হ্যাঁ, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন? বলে পলাশ। কেয়া বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে একটু ঠিক করে নিঃশ্বাস নিতে দে। বেশ কিছুক্ষণ পরে বিমল বলে, এত কিছুর মাঝে আমি ওর কথা কিভাবে ভুলে গেলাম বলতো? কার কথা রে? একসাথেই বলে ওঠে কেয়া আর পলাশ। বিমল বলে, মণিদীপা। মণিদীপার নামটা শুনে বেশ ঘাবড়ে গেল ওরা। মণিদীপা কেয়ার দূরসম্পর্কীয় মামার মেয়ে। কেয়াও জানতো না, কোনোদিন নামও শোনেনি ওর মায়ের মুখে। এখনকার যা দিনকাল, তাতে মানুষ রক্তের সম্পর্ককেও মনে রাখে না, সেখানে দূরসম্পর্ক। গত বছর জুলাই মাসে অফিসের একটা জরুরি কাজে ওরা গিয়েছিল দার্জিলিং। আমাদের এখানে যখন গরম, তখন দার্জিলিংয়ে বেশ ঠান্ডা। অফিস ট্যুরে গেলেও ওরা তিনজন বেশ মজা করেছিল সেইখানে। তার সাথে একটা ভুলও করেছিল। দার্জিলিংয়ে হোটেল আনন্দ প্যালেসে ওঠে ওরা। সারাদিন অফিসের কাজ সেরে ওরা ঠিক করে আশেপাশে একটু ঘুরে আসবে। সেই কথা মতোই তিনজনে মিলে রওনা হয়। পলাশ বসেছিল ড্রাইভারের পাশে, আর গাড়ির পেছনের সিটে বসেছিল বিমল আর কেয়া। গাড়িতে বসে বিমল গান বাজায়। বিমল যেখানেই যায়, কিছু না হলেও এই গিটারটা সব সময় ওর কাছে থাকে। কেয়া বিমলকে বলে, কি রে, তোকে যদি সারাদিন না খেতে দিয়ে শুধু গিটারটা ধরিয়ে দেওয়া হয় তাহলে কি করবি? কোনো ব্যাপার না, সারাদিন গান বাজাবো। কেয়া বলে পলাশকে, দেখেছিস গাধা, বিমলের কাছ থেকে মিউজিককে কতটা ভালোবাসা যায় সেটা শেখ। তোর দ্বারা তো গান বাজনাটাও হবে না। হেসে ওঠে ওরা তিনজনেই। ওদের কথাবার্তা শুনে গাড়ির ড্রাইভার বলে ওঠে, আপনি কি দার্জিলিং বেস্ট গিটার চ্যাম্পিয়ন শোতে এসেছেন? শুনে ওরা তিনজনেই বেশ অবাক হয়। বিমল আর কেয়া কিছু বলার আগেই পলাশ বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই জন্যই এসেছি। আচ্ছা, কোথায় হচ্ছে শোটা? ড্রাইভার লোকটি বলে, এই তো আর একটু পথ। একটা কথা বলে রাখি আপনাদের। বলুন, বলে পলাশ। লোকটি বলে, যতই ভালো বাজান, জিতবে কিন্তু একজনই। ড্রাইভার লোকটির এই কথাটার উত্তর দেয় বিমল। বলে, আরে দাদা, আমরা অফিসের কাজে এসেছি, ওসব শোটোয় নাম দেবার জন্য নয়। পলাশ, তুইও পারিস। লোকটি বলে, তাই বলুন, আমাদের সারা দার্জিলিংয়ে ওই একজনই আছে যাকে গত 3 বছর ধরে কেউ হারাতে পারেনি। সবাই বলে গিটার হাতে দার্জিলিংয়ে দেবী সরস্বতী। বিমল খানিকটা বিরক্ত হয়। কে সে? ড্রাইভার লোকটি বলে, মণিদীপা, আমাদের এখানকার বেস্ট সিঙ্গার। সেই দিন আর দার্জিলিং ঘোরা হলো না। তিনজনেই হোটেলে ফিরে এলো। রাতের ডিনার সেরে যে যার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। কেয়া আর পলাশ ঘুমিয়ে পড়লেও বিমলের চোখে ঘুম নেই। তার মাথায় সেই ড্রাইভার লোকটির কথা।
ইন্টারনেটের দ্বারা এখন অপরিচিত মানুষকে খোঁজা খুব একটা কষ্টকর নয়। সোশ্যাল মিডিয়ায় একটু খুঁজতেই সব পাওয়া যায়। বিমলও সেটাই করল। কেয়া আর পলাশের সামনে মণিদীপা নামে ওই আগন্তুক মেয়েটিকে নিয়ে কোনো রকম ইন্টারেস্ট না দেখালেও বিমলের মনে কোথাও যেন খোঁচা দিয়েছিল ওই ড্রাইভার লোকটির কথা। ইউনিভার্সিটিতে বিমলই বেস্ট ছিল মিউজিকে। ওর মনে পড়ে কলেজে পড়াকালীন একবার একটি মেয়ের সাথে আলাপ হয়েছিল ওর। মেয়েটি ছিল জুনিয়র গ্রুপের। অসম্ভব সুন্দরী ছিল মেয়েটি। কলেজে যেদিন প্রথম পা দিয়েছিল সেই দিনই অনেক ছেলেই মনে মনে ক্রাশ খেয়েছিল। বিমলও বাদ পড়েনি তাদের থেকে। মেয়েটির ঔদ্ধত্য বুক, পাতলা পেট, সরু কোমর, এক কথায় যেন স্বর্গের উর্বশী। সেইবার কলেজে সরস্বতী পুজোয় গান গেয়ে গিটার বাজিয়ে মাত করে দিয়েছিল বিমল। তারপর থেকেই ওই মেয়েটি নিজেই এসে আলাপ করেছিল বিমলের সাথে। 1-2 দিন পর মেয়েটি বিমলের কাছে মিউজিক শিখতে চেয়েছিল, কিন্তু বিমল রাজি হয়নি। এই একটি বিষয়ে বিমল এক কাট্টা। নিজের মেধা কারো সাথেই শেয়ার করতে ও রাজি নয়। এই ঘটনার 3 দিন পর বিমল দেখে মেয়েটি বিমলের গিটারটা নিয়ে বাজাচ্ছে। সেই দিন আর নিজের রাগ সামলাতে পারেনি বিমল। সবার সামনে মেয়েটাকে যা নয় তাই বলে বকাবকি করেছিল, টেনে চড়ও মারতে গিয়েছিল। কিন্তু প্রিন্সিপাল স্যার চলে আসায় সেই দিন মেয়েটা বিমলের হাতে চড় খাওয়া থেকে বেঁচে গিয়েছিল। মেয়েটার মুখটা স্পষ্ট মনে আছে নাকি অস্পষ্টভাবে ঠিক আঁচ করতে পারে না বিমল। কলেজের লাস্ট দিন মেয়েটিকে শেষবারের মতো দেখেছিল বিমল। মেয়েটির চোখে দেখেছিল এক ভয়ানক চাহনি। সেই দৃষ্টিতে মেয়েটি যেন বারবার বলেছিল, যেই বাজনার জন্যে তোমার তো অহংকার, সেই বাজনাই তোমাকে আমার কাছে টেনে আনবে, আর তোমার জীবনে কাল হয়ে আসবে, আর সেই কাল আমি ছাড়া আর কেউ হবে না। বিমল পরে ভেবেছিল যে মেয়েটির সাথে ওই রকম রিয়াক্ট না করলেই হয়তো হতো। কি হয়েছিল, মেয়েটি তো শুধু গিটারটা হাতে নিয়েই বাজাচ্ছিল, তার জন্যে একটু বেশি অপমানিত হতে হয়েছিল না ওকে বিমলের কাছে? যদিও সেই দিন মেয়েটি মুখে এইসব কিছুই বলেনি, বিমলের মনে মনে হয়েছিল আর কি। হোটেলের রুমে বসে বিমল নিজেকেই বলে ওঠে, ধ্যাৎ কী সব ভাবছি আমি, কলেজের ওই মেয়েটা এইখানে আসবে কেন, কলকাতা থেকে দার্জিলিং, তাছাড়া মেয়েটার নামও তো আমি জানতাম না। ধুর। এই ভাবতে ভাবতেই ফেসবুকে অন হয়ে মণিদীপা নামটি লিখে সার্চ করে বিমল। মুহূর্তেই যাবতীয় মণিদীপার ছবি প্রোফাইল হাজির হয় বিমলের মুঠো ফোনে। আর সেখানেই বিমল খুঁজে পায় মণিদীপাকে। আরে এই তো সেই মেয়েটা, ও কি সেই মণিদীপা? ফেসবুকের ছবি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বিমল। ছবিতে দেখা আর কলেজে দেখা ওই মেয়েটির অস্পষ্ট মুখটার সাথে এই প্রোফাইলের মেয়েটির মুখের বেশ সাদৃশ্য আছে। যদিও এ যদি মণিদীপা হয় তাহলে তো বলতেই হবে, এত বছর পরে মেয়েটির রূপ আরও প্রখর হয়েছে, যেন সদ্য ফোঁটা কুঁড়ি একটা লাল গোলাপ হয়ে ফুটে উঠেছে। সাথে সাথে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেয়েটি। বিমল ইয়ং ছেলে, মেয়েটির রিকোয়েস্ট সাথে সাথে গ্রহণ করায় বিমল নিজের ফোনে মেসেঞ্জারটা ডাউনলোড করে এবং মেয়েটিকে মেসেজ পাঠায়। তখন রাত বাজে 12টা। বিমল টাইপ করে হাই, রিপ্লাই আসে কে? বিমল আবার লেখে, যদি কিছু মনে না করো একটা ফোন করতে পারি? মেয়েটি জবাব দেয়, আজব লোক তো, চেনেন না জানেন না, হুট করে এত রাতে এফবিতে রিকোয়েস্ট পাঠালেন, SMS করলেন, এখন সরাসরি ফোন, কে মশাই আপনি? তুমি যতটুকু সময় নিয়ে লেখাটা টাইপ করেছো সেই সময়ের মধ্যে ফোন করে আমি পরিচয়টা তোমায় অনায়াসেই দিতে পারতাম, লেখে বিমল। মেয়েটি বলে, দেখুন আমি যার তার সাথে কথা বলি না। সেটা তো সচক্ষেই দেখতে পাচ্ছি, পাল্টা লেখে বিমল। কিছুক্ষণ নীরবতা পালন করার পরে মেয়েটি SMS করে, আপনি এই নাম্বারে ফোন করুন। সাথে সাথে প্রবল উৎসাহের সহিত ফোন নাম্বার ডায়াল করে বিমল। ফোনের ওপার থেকে ভেসে আসে মেয়েটির মিষ্টি মধুর কণ্ঠস্বর, হ্যালো, কে আপনি? আরে আমি বিমল, চিনতে পারলে না আমাকে? এই পৃথিবীতে অনেক বিমল আছে,
তা আপনি কোন বিমলের কথা বলছেন? আরে তুমি আশুতোষ কলেজে পড়তে না? পড়তাম। আপনি কিভাবে জানলেন? আরে আমি সেই বিমল, মানে মনে নেই একবার সরস্বতী পুজোয় আমি গান গেয়েছিলাম গিটার বাজিয়ে, তারপর তুমি আমার সঙ্গে আলাপ করতে এসেছিলে, আমার কাছে গিটার বাজানো শিখতে চেয়েছিলে, কিন্তু আমি শিখাইনি। তারপর তুমি একদিন আমার গিটারটা নিয়ে বাজাচ্ছিলে, আর সেই দেখে আমি। বলেই চুপ হয়ে যায় বিমল। মেয়েটি সাথে সাথেই বলে ওঠে, বলুন, আপনি ঠিক কতটা শাস্তি সেদিন আমায় দিয়েছিলেন? শুধু একবার আপনার গিটারটা স্পর্শ করার জন্যে? মেয়েটার কথা শুনে ঘাবড়ে যায় বিমল। সত্যি সেই দিন গিটারটা একবার স্পর্শ করেছিল, আর তার জন্যে অনেক বড় দাম দিতে হয়েছিল মেয়েটাকে। বিমল জোর করে মেয়েটার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল ছাদের চিলে কোঠার ঘরে। সদ্য মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হওয়া মেয়েটি সেই দিন বুঝতে পারেনি কি হতে চলেছে তার সাথে। গিটার ধরার অপরাধে সকলের সামনে বিমল মেয়েটিকে অপমান অপদস্থ করে, কিন্তু পরে কলেজ শেষ হওয়ার পর সকলের আড়ালে বিমল মেয়েটির সাথে যেটা করেছিল সেইটার জন্যে মেয়েটি কোনো রকমভাবেই প্রস্তুত ছিল না। বিমল বলেছিল মেয়েটাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার গিটারে হাত দিয়েছ? আমি তোমাকে বলেছিলাম আমি তোমায় গান শেখাতে পারবো না। কোন সাহসে হাত দিয়েছ তুমি আমার গিটারে? আমার গিটার আমার কাছে প্রথম প্রেম এবং শেষ ভালোবাসা। আমি আমার প্রিয় বন্ধুদের কাউকে এটা স্পর্শ করতে দিই না। তুমি সেখানে এটাকে স্পর্শ করেছ, এত বড় স্পর্ধা তুমি দেখালে। নাও এবার ভোগো আমার গিটারকে স্পর্শ করার শাস্তি। না! সেই দিন মেয়েটার শরীরের রক্তে ভেসে গিয়েছিল ছাদের চিলে কোঠার মেঝেটা। চিৎকার শুনতে পারেনি কেউই, চিৎকারগুলো কেবলমাত্র শুনেছিল চিলে কোঠার ঘরের দেওয়ালগুলো। একটা মানুষ এতটা হিংস্র হতে পারে কি? হয়তো পারে, সেই জন্যেই কঠিন দাম দিতে হয়েছিল মেয়েটিকে। বিমান স্তব্ধ হয়ে যায়। মেয়েটি আবার কথা বলা শুরু করে, আপনার দেওয়া সেই কঠিন শাস্তির ভার আমি আজও বহন করছি। সমাজ আমাকে মেনে নিতে পারেনি, কিন্তু আমাকে তো বাঁচতেই হবে। সেই অদম্য ইচ্ছা নিয়েই দার্জিলিং চলে আসি। এইখানেই আমার পরিচয় হয় অগ্নির সাথে। অগ্নি আমাকে গিটার বাজানোর হাতে খড়ি দেয়। আমি জানতাম পৃথিবীটা গোল, জীবনে কোনো না কোনো দিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হতেই হবে। আপনার অদৃষ্টের লিখন আপনাকে আমার দুয়ার অবধি এনে দিয়েছে। অবশ্যই আসবেন কিন্তু আমার গিটারের শোতে। আপনি কোন হোটেলে আছেন আমাকে ঠিকানাটা বলে দিন, আমি পাশ পাঠিয়ে দেব। একেবারে প্রথম সারির সিটে বসে সামনাসামনি থেকে আপনি আমাকে দেখবেন, আর আমি আপনাকে দেখব। ফোনটা কেটে যায়। বিমলের মুখ থেকে আর একটা শব্দও বের হয় না। হঠাৎ করে যদি জীবনের এমন কোনো সত্য আচমকা সামনে এসে দাঁড়ায়, যেটা একমাত্র সেই জানে যে দোষ করেছে আর দোষীর উপযুক্ত শাস্তি দিয়েছে সে, তাহলে ঠিক কিরকম অবস্থা হয় সেটাই উপলব্ধি করছে বিমল। মেয়েটির কাছে আজ নিজের অজান্তেই নিজের স্বীকারোক্তি তুলে ধরেছে সে, কিন্তু মেয়েটি কি সত্যি ওকে ক্ষমা করেছে, নাকি মেয়েটির বহুদিনের প্রতীক্ষার পরিণাম দিতে চলেছে বিমল? বসে বসে সেই সবই ভাবছিল বিমল। হঠাৎ ফোনটা আবার বেজে ওঠে। এবার আর ওই মেয়েটি ফোন করেনি, ফোন করেছে কেয়া। কি রে, এখনো ঘুমাসনি? বলে কেয়া। বিমলের কথা বলতে ইচ্ছে করছে না। ওই মেয়েটির কথা শুনে বারবার বিমল জীবনের পেছনে ফেলে আসা স্মৃতি মনে করছে। মেয়েটির আমন্ত্রণ কিসের সংকেত ভাবছে বিমল। 5000 বছর আগের ইতিহাসের কথা, মিশরীয় ইতিহাস। মিশরীয় রাজা নিফাসিসের প্রিয়তমা স্ত্রী লিরেটাইসের কথা। বহুকাল আগে থেকেই রাজা মহারাজাদের প্রাসাদে সঙ্গীতের চর্চা ছিল, মিশরও বাদ পড়েনি। রাজা নিফাসিসের রাজ দরবারে মহাসমারোহে সঙ্গীতের অনুষ্ঠান। তিনি ছিলেন সঙ্গীত প্রেমী। একদিন রাজার কক্ষে গিয়ে সঙ্গীত শেখার আগ্রহ প্রকাশ করে লিরেটাইস। রাজা ওনাকে খুব স্নেহ করতেন, তাই লিরেটাইসের সমস্ত ইচ্ছাও পূরণ করতেন। সঙ্গীত শেখানোর জন্য পাঠানো হলো এক বিখ্যাত গায়িকাকে। তিনি ছিলেন রাজার নিজের সভার প্রধান গায়ক। রানী ছিলেন অসম্ভব সুন্দরী, তার চুল ছিল লম্বা, গায়ে পরতেন গ্রাউন, চোখে বেশ গাঢ় কাজল, দেখে মনে হতো মৃগনয়নী। সঙ্গীত গুরু ছিলেন বিবাহিত।
শোনা যায় তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। তারা প্রাসাদেই অতিথি মহলে থাকতেন। কিন্তু মহারানীর রূপ সঙ্গীত গুরুকে পাগল করে দিয়েছিল। ঠিক হয়, সূর্য যখন অস্ত যাবে, পাখিরা সব যখন বাসায় ফিরবে, তখন সাঁঝের বাতির আলোয় সঙ্গীত চর্চা করবেন ছোট রানী লিরেটাইস। কটা দিন বেশ ভালোই চলছিল। একদিন মহারাজা তার খুব কাছের এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। লিরেটাইস তখন সঙ্গীত চর্চায় মত্ত। মহারাজা যখন ফিরলেন ততক্ষণে বিষয়টা জানাজানি হয়ে গেছে। লিরেটাইসকে অচৈতন্যর অবস্থায় রক্তাক্ত উদ্ধার করা হয় এবং উদ্ধার করেন দ্বাররক্ষীরা। দাস দাসী থেকে শুরু করে মহারাজার কানেও বিষয়টা পৌঁছে যায়। রানী লিরেটাইসের সম্ভ্রম নষ্ট করেছে সেই সঙ্গীত গুরু। রাজা ছিলেন প্রবল ক্ষমতাশালী। তিনি রাজ্যের ভেতরে বাহিরে সমস্ত জায়গায় তার লোক পাঠিয়ে দিলেন তাকে ধরার জন্য, কিন্তু শত খোঁজার পরেও পাওয়া গেল না। শাস্তি পেল সঙ্গীত গুরুর স্ত্রী অন্তঃসত্ত্বা সেই মহিলা। তাকে ওই অবস্থাতেই জ্যান্ত কবর দেওয়া হয়। সঙ্গীত গুরুকে না পাওয়ার শোকে মহারাজা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন। রাজসভার ভার এসে পড়ে ছোট রানীর হাতে। গুরুকে পাওয়ার আশা সকলেই ছেড়ে দিয়েছিল, কিন্তু রানী জানতেন কোনো না কোনো দিন নিজে এসে ধরা দেবে রানীর কাছে। আর সেই দিন সাদরে আমন্ত্রণ জানিয়ে অপমানের প্রতিশোধ তুলবে রানী লিরেটাইস। বসে বসে আপাতমস্তক চিন্তা করছিল বিমল। হঠাৎ দরজায় টোকা। কে? বলে বিমল। দরজার ওপাশ থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। দরজাটা খোল, আমি কেয়া। দাঁড়া, আসছি, বলে বিমল। কি রে, কি করছিস? তুই এত রাতে আমার ঘরে কেন? বলে বিমল। কেয়া বলে, বাইরে দাঁড় করিয়ে রাখবি না ঘরে আসতে বলবি? বিমল বলে, হ্যাঁ, না না, আয় আয় আয়। দেখ, তুই আবার ভাবিস না আমি তোর একাকিত্বের সুযোগ নেব, হ্যাঁ? বলে কেয়া। হেসে ফেলে বিমল, বলে, এই কথাটা তোর বলা উচিত না আমার তোকে বলা উচিত? আমি জানি তুই কত বলবি, চোখ বন্ধ করে তোকে বিশ্বাস করা যায়, বলে কেয়া। কেয়ার কথাটা বিমলের বুকের মধ্যে তীরের মতো বেঁধে। বিমল কেয়াকে ঘরে এনে বসায়। কেয়া জিজ্ঞেস করে, তুই কি টেনশনে আছিস নাকি? একটু ইতস্তত হয় বিমল। আরে না না, তেমন কিছু না। কেয়া বলে, দেখ বিমল, আমার কাছে কিচ্ছু লুকাবার চেষ্টা করিস না। তোকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি। কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলতো। কেয়া দেখতে পায় বিমলের চোখে মুখে একটা ভয়ের চিহ্ন। এইটুকু সময়ের মধ্যেই বিমলের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বিমল সন্তর্পণে বলে, তুই আর পলাশ আমার বাল্য বন্ধু। আমরা একসাথেই কলেজ কমপ্লিট করেছি। তোদের মনে আছে কিনা জানি না, তবে আমার মনে আছে অনেক কিছু। একটা মেয়ের নাম জিজ্ঞেস করছি, তোর দেখ তো তোর মনে পড়ে কিনা। কেয়া সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বিমলের দিকে। বিমল বলে, মনে আছে লাস্ট ইয়ারে একটা ফার্স্ট ইয়ারের মেয়ের সাথে আলাপ পরিচয় হয়েছিল। লাস্ট সরস্বতী পুজোতে আমি গিটার বাজিয়ে যখন গান গেয়েছিলাম, মনে পড়ছে? কেয়া ভেবে বলে, না তো, কার কথা বলছিস? বিমলের মুখে ভয়ের ছাপটা একটু কমে আসে। বিমল ভাবল, যাক ভালো হয়েছে, এ সব কিছু মনে নেই, না হলে আপাতমস্তক আমাকে সব কিছু ব্যাখ্যা করে বলতে হতো, আর এত বছরে লুকিয়ে রাখা সত্যি কথাগুলোও বলতে হতো। এখন কেয়াকে যা কিছু বলবে একটা বুঝে দিতে পারলেই হলো। কিন্তু বিমল জানতো না ও আবার করে নতুন কোনো চক্রান্তের শিকার হতে চলেছে। ইন্টারনেটের যুগে কথা বলতে গেলে সাবধানেই বলতে হয়, কারণ ডেটা কানেকশন সব জায়গাতেই যেন অন থাকে। কিরে বল, বলে কেয়া। কথাটা বলার সাথে সাথে কেয়ার মোবাইলে একটা SMS আসে। SMS-টা খানিকক্ষণ চেক করে কেয়া, বলে, ভালোই হয়েছে। বিমল ট্যাক্সিতে বসে ট্যাক্সি ড্রাইভার চালককে বলেছিল না একটা গিটারের শো হচ্ছে, হেই দেখ দেখ অনলাইনে আমাকে টিকিট পাঠিয়েছে আমার বোন। কথাটা শুনে বিমল বলে, তোর আবার বোন? আমি তো জানতাম তুই কাকু কাকিমার একমাত্র রে। দার্জিলিং এসে আবার বোন পাতলি নাকি? পুরো কথাটা আগে শোন, আমার নিজের না, দুঃসম্পর্কীয়, বলে কেয়া। আমিও জানতাম না এখানে যে আমার কোনো বোন টোন আছে। আজ সকালে মা ফোন করে বলল দার্জিলিংয়ে মায়ের কাকাতো ছেলের মেয়ে থাকে। কলকাতাতে আমাদের কলেজেই ও পড়তো, আমাদের থেকে জুনিয়র ছিল, কিন্তু কোনো দিন আমার সঙ্গে পরিচয় হয়নি।
মাও জানতো না। মা বলছিলেন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা তো হবই। সকালেই বাবার অফিসে একটা টেলিগ্রাম এসেছে। সেইখানেই বাবা দেখেন একটা চিঠি। চিঠিতে লেখা ছিল আমাদের কথা। চিঠিটা বাবা মাকে দেন। চিঠিতে মামার নামটা দেখেই মা চিনতে পেরেছিলেন। মায়ের বিয়ের সময় ওই মামা শেষবারের মতো এসেছিলেন। তারপরে মধ্যখানে কেটে গেছে অনেকগুলো বছর, কোনো যোগাযোগও ছিল না। হঠাৎ এত বছর পরে বাবাকে টেলিগ্রাম করেছে মামা। মামা লিখেছেন আমরা দার্জিলিংয়ে যাব। সেটা মামা নাকি জানেন। কি জানি, কলকাতায় থাকাকালীন আমরা যে দার্জিলিংয়ে আসবো সেই কথা কি করে পাঁচকান হয়ে গিয়েছিল। সবই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাইটের ফলে হয়। যেভাবেই হোক হয়তো পোস্ট হয়েছে কোথাও, আর কথাটা জানাজানি হয়ে গেছে। যাই হোক, সেইখানে আমি জানতে পারি দার্জিলিংয়ে আমার এক বোন আছে। আমরা যেবার কলেজ পাশ করে এসেছিলাম সেই বছরই ওই মেয়েটিও দুম করে গায়েব হয়ে গিয়েছিল। মায়ের মুখে যতটুকু শুনলাম তাতেই বুঝলাম কলেজেই কোনো এক কেলেঙ্কারির কারণে আমার মামা, মানে আমার দুঃসম্পর্কের মামা, ওকে আর গ্রহণ করতে পারেননি। কিন্তু মেয়েটিও নাকি অসম্ভব ধৈর্যশীলা। নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে দার্জিলিংয়ে চলে আসে। এখানেই কোনো এক নাম না জানা স্যারের কাছে অধ্যাবসায় গ্রহণ করে মেয়েটা। পরে অবশ্য মা জানতে পারে সেই অধ্যাবসায়ের গুরু হলেন অগ্নিদেব বর্মন, দার্জিলিংয়ের বেশ নামকরা একজন ব্যক্তিত্ব। উনি মূলত আশ্রয়হীন মেয়েদেরকে আশ্রয় দিয়ে তাদের বিগত জীবনের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে শেখান। আমার মামার মেয়ের জীবনে ওই গিটার বাজানোটাও নাকি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এখন অবশ্য ও মামা আর মামির কাছেই থাকে। মামা সেটাই টেলিগ্রাম করেছেন, আমরা যাতে মামার বাড়িতে গিয়ে এক রাত্রি হলেও কাটিয়ে আসি। তোদের দুইজনকেও নিয়ে যেতে বলেছে। বিকেলে ট্যাক্সি ড্রাইভারকে বলেছে না 3 বছর ধরে একজন গিটার চ্যাম্পিয়ন হয়ে আসছে, সে আর কেউ নয় আমার মামার মেয়ে মণিদীপা। ভালোই হয়েছে, আমরা 3 জন যাব প্রোগ্রাম দেখতে। আর প্রোগ্রাম দেখার ছুতোয় একদিন থেকেও আসবো। একেবারে রথ দেখা আর কলা বেচা দুটোই হবে। কিরে, যাবি তো? আমি কি বলছি তুই শুনেছিস? বলে কেয়া। কিন্তু কেয়ার মুখ থেকে কথাগুলো শুনে বিমলের মাথায় আর কাজ করে না। ইন্টারনেটের বাঘবন্দি খেলায় আটকে পড়েছে বিমল। সে পুরো চুপ হয়ে যায়। কেয়া বলে, দেখেছিস, যেই কারণে এসেছি সেটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। কি রে বল, তোর কি হয়েছে? সেটাই তো আমায় বললি না। কেয়ার কোনো কথায় বিমলের কান পর্যন্ত পৌঁছায় না। চুপ করে ঘরের মধ্যে বসে আছে বিমল। আচমকা বলে ওঠে, এই কেয়া, মিশরীয় যুগের কথা তুইও পড়েছিস, আমিও পড়েছি। তোর রাজা নেফোসিসের ছোট রানী লিরাটাইসের কাহিনীর কথা মনে আছে? কেয়া সত্যি এমন একটা অবাঞ্ছিত প্রশ্নের প্রত্যাশা করেনি। কয়েক সেকেন্ড চুপ করে থেকে কেয়া বলে, তোর কি হয়েছে বলতো? আমি তোকে জিজ্ঞেস করছি তোর প্রবলেমের কথা, আর তুই আমাকে ইতিহাসের পাঠ মনে করাচ্ছিস। আহ বল না, মনে আছে তোর? বলে বিমল। কেয়া বলে, কেন বলতো? তুই এই মাঝরাতে হঠাৎ মিশরীয় নারীদের নিয়ে পড়লি কেন? দেখ বিমল, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। আগামীকাল সকালেই ডাক্তার দেখাবি কি? বিমল বলে, হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি। আমি তোকে শুধু যেটা জিজ্ঞেস করছি তোর মনে পড়ে কিনা সেটা বল। দেখ, আমার যতদূর মনে আছে প্রাচীন সভ্যতা সমূহের মধ্যে মিশর, সেখানে নারীর মর্যাদা ছিল সর্বাধিক। প্রাচীন মিশরীয় সমাজে নারী পুরুষের ঠিক সমানাধিকার না থাকলেও প্রাচীন বিশ্বের অন্যান্য সমাজের তুলনায় প্রাচীন মিশরে নারীর অধিকার ছিল বেশি। প্রাচীন বিশ্বের অন্যান্য সমাজে নারী ছিল পুরুষের ইচ্ছার অধীন, অথচ প্রাচীন মিশরে কোনো পুরুষ বিবাহের প্রস্তাব দিলে একজন নারী তা প্রত্যাখ্যান করার অধিকার পেত। আর কোনো প্রকার বল ছিল নিযুক্ত করা যেত না সেখানে। সেই যুগে প্রয়োগ করা হতো মিশরীয় আইনের পরিপন্থী। নারীর এমনকি বিবাহ বিচ্ছেদের অধিকার পর্যন্ত ছিল। এইসব কারণেই প্রাচীন মিশরে নারীর অবস্থান আমাদের বিস্মিত করে। প্রাচীন মিশরের মানচিত্র, ফারাওদের স্ত্রীরাও সাধারণ মানুষের কাছে দেবীতুল্য সম্মান পেতেন এবং তারা সম্পদের ভাগ পেতেন। একজন নারী ফারাও অবধি হতে পারত। এইসব বৈশিষ্ট্যই প্রাচীন বিশ্বের অন্যান্য সভ্যতা থেকে প্রাচীন মিশরকে অনেক মর্যাদা দিয়েছে। সে কত যুগ আগে, মনে হয় বইয়ের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছি। সে মাধ্যমিকের সময় পড়া, তারপর তো এইচএস ইউনিভার্সিটি কমপ্লিট করলাম সায়েন্স নিয়ে। এত বছর আগের ইতিহাস মাথায় থাকে বলতো?
তবে আমার যতটুকু মনে পড়েছে তোকে বললাম। তুই ঠিক কোন রানীর কথা বলছিস একটু ভেঙে বল, অথবা রানীর জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন কোনো ঘটনা মনে পড়লে বল, তারপর ভেবে দেখি মনে পড়ে কি না। বিমল বলে, রানী লিলেটাইস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী নারী। তিনি বেশ ছক কষে ওনার শত্রুকে সর্বহারা করে আজীবন কারাগার নিবাসী করেছিলেন। স্ত্রীকে তো আগেই হত্যা করেছিলেন। পরে জানা যায় সেই পুরুষটারও এমন পরিস্থিতি করেছিলেন তিনি, ওনার আর বেঁচে থাকাই সম্ভব ছিল না জীবনে, কেউ ছিল না ওনার। আরে আমরা ঠিক যেভাবে তথ্য সংগ্রহ করি না এখন ইন্টারনেট থেকে, ঠিক সেইভাবেই রানীর প্রতিশোধ স্পৃহা এতটাই ছিল যে তিনি ইতিহাসের পাতা থেকেও শত্রুর নামটা চিরস্তরে মুছে দিয়েছেন। কথাটা শেষ করেই বিমলের মুখে একটা ভয়ের ছাপ ফুটে ওঠে। কেয়া বলে ওঠে, আমি তো বুঝতেই পারছি না তুই কি বলছিস। দেখ, এমন অনেক কাহিনী আছে যেগুলোর প্রমাণ পাওয়া ভীষণ কষ্টকর, সবটাই অনুমান ভিত্তিক। যাই হোক, তোর কথাই মনে পড়ল রানী হাটসেপুটের কথা। তুই জানিস ওনার ছেলেই ইতিহাসের পাতা থেকে ওনার নামটা মুছে দিয়েছিলেন? শোন তবে, প্রাচীন মিশরের সুন্দরী নারী আর রানী বলতে সবাই বোঝেন ক্লিওপেট্রা, কিন্তু টলেমি রাজবংশের এই রানীর বহু আগেই আরেকজন রানীর খোঁজ পাওয়া যায়, যারা ফারাও বা ঈশ্বরের প্রতিভু হিসাবে রাজত্ব করতেন। এদের মধ্যে সবচেয়ে সুন্দরী, বিজ্ঞ, রাজনৈতিক জ্ঞান সম্পন্ন বলে কথিত যিনি, তিনি হলেন রানী হাটসেপুটস। তার কথা বলতে গেলে শুরু করতে হয় তার পিতা প্রথম থুতমসের কথা দিয়ে। সব থেকে সেই যুগে গড়পড়তা ফারাওদের থেকে আলাদা ছিলেন তিনি। তার নির্দেশেই প্রাচীন থিবস নগরী, বর্তমানের কর্নালের বিশাল আমুনরা মন্দিরের প্রবেশদ্বারের সামনে দুটি তোরণদ্বার এবং সেখানকার হলঘর নির্মাণের সূচনা। দায়িত্বে ছিলেন সেই যুগের বিখ্যাত স্থপতি। তুই বললি না ইন্টারনেট? হ্যাঁ, ওই সময়কার মানুষজন ছিলেন অত্যন্ত উন্নত। আর ইন্টারনেট বলছিস? আরে টাইম মেশিনের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায় রে। ব্যক্তি যখন সাইবার অপরাধের প্রধান লক্ষ্য হয়, তখন কম্পিউটার লক্ষ্য হিসাবে বিবেচিত না হয়ে হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। এই অপরাধের সাধারণত কম প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। এই ক্ষেত্রে মানবিক দুর্বলতাকে ব্যবহার করা হয়। ক্ষতিসমূহ মনস্তাত্ত্বিক ও অধরা নয়। তবে এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। এই অপরাধ অফলাইন বিশ্বে শত শত বছর ধরে হয়ে আসছে। স্ক্যাম, চুরি আর লাইক ইত্যাদির উচ্চ প্রযুক্তির সরঞ্জাম উন্নয়নের আগেও এর অস্তিত্ব ছিল। একই অপরাধীকে কেবল এমন একটা হাতিয়ার দেওয়া হয়েছে যা তার দক্ষতা বৃদ্ধি করে এবং তার সব সন্ধান পাওয়া কষ্টকর করে তোলে। কম্পিউটার নেটওয়ার্ক বা ডিভাইস ব্যবহার করে কেয়া বলে, অপরাধ কত রকমের হয় জানিস? জালিয়াতি, পরিচয় প্রতারণা, তথ্যযুদ্ধ, স্ক্যাম, অবৈধ অশ্লীল, হুমকি ধমকি, হয়রানি। আর এই হ্যাকার, এরা তো আরো মারাত্মক। একটা গাড়ি ভাড়া করে পরের দিন মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা তিনজন। গাড়িতে যেতে যেতে কেয়া বিমলকে বলে, কিরে, কালকে রাত থেকে দেখছি তুই এত চুপচাপ কেন? আরে তোর বাহনকেও সঙ্গে আনিসনি আজকে? তুই তো গিটার ছাড়া এক পাও নড়তে পারিস না। কথাটা শোনার পরেও বিমল কোনো উত্তর দেয় না। পলাশ বলে, তুই একদম ঠিক বলেছিস কেয়া। হ্যাঁ বিমল, তোর কি হয়েছে বলতো? কেমন যেন মন মরা হয়ে আছিস। কেয়া বলে, দেখ, তোরা যাই বল, আমরা কিন্তু গাড়িতে যেতে যেতে একটা গান গাইব, আমার খুব ইচ্ছে করছে। পলাশ বলে, হ্যাঁ, আমরা তো আর এই বিমলের মতো সুন্দর কণ্ঠ নিয়ে জন্মায়নি, এই এড়ে গলায় শুরু করি, চল। দুই বন্ধু মিলে গান ধরে, ও আকাশ সোনা সোনা, হে মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, আ আ ও ও। সুমধুর গানের মাঝখানে হঠাৎ খেই হারিয়ে ফেলে দুই বন্ধুই। পলাশ বলে, এর পরে কি রে? কেয়া বলে,
আমি জানলে তো হয়েই যেত। দুইজনেই একসাথে বিমলের দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে ওঠে, আরে তুই তো জানিস নাকি? দুই কলি আমাদের সঙ্গে গানটা ধর না। গলার কণ্ঠটা ভারী করে বিমল বলে, আমার এখন আড্ডাই আর কি মারতে একদম ভালো লাগছে না রে, তোরা কর, আমাকে একটু একা থাকতে দে। পলাশ আর কেয়া কিছুই বুঝতে পারে না। খানিকক্ষণ চুপ করে থেকে কেয়া বলে, কি সুন্দর শহর এই দার্জিলিং, যেন স্বপ্নের নগরী। চারিদিকে সবুজ, মাঝখানে রাস্তা, চা পাতার বাগান। নিঃশ্বাসটা মনে হচ্ছে একেবারে খাঁটি অক্সিজেন নিচ্ছি। পলাশ বলে, এর আগে দার্জিলিংয়ে আমি একবার ঘুরতে এসেছিলাম, এই বছর 4 আগে হবে হয়তো। তোদের থেকে দার্জিলিং সম্পর্কে আমি একটু বেশিই জানি। কেয়া, তোকে খানিকক্ষণ জ্ঞান দেব দার্জিলিং সম্পর্কে, শুনবি কিন্তু? দার্জিলিংকে পাহাড়ের কুইন বলে, জানিস তো? আরে দার্জিলিং শহরকে নিয়ে আমাদের বিশ্বকবি কি বলেছেন জানিস? ফুল সর্বত্র রয়েছে, দিনগুলো শীত এবং সূর্য প্রায় আমাদের সাথে লুকোচুরি খেলবে বলে মনে হচ্ছে। এটা বলেছেন কে জানিস? আমাদের কবিগুরু। এটি অবশ্য সত্য যে আধুনিক যুগে দার্জিলিংয়ের 6টি টিস, পর্যটন, খেলনা ট্রেন, টাইগার হিল আর ট্রেগারদের স্বর্গ রয়েছে। পলাশকে থামিয়ে দিয়ে কেয়া বলে ওঠে, বুঝলাম, কিন্তু দার্জিলিং এই শব্দটি কোথা থেকে এসেছে সেটা কি জানিস? ঘাড় নেড়ে পলাশ জানায় সে জানে না। কেয়া বলে, হরে আমার জ্ঞানী রে, শহর ঘুরতে এসেছো আর শহরের নামের উৎপত্তি জানো না? সাদে কি তোকে গাধা তকমা দিয়েছি? শোন, দার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষায় দুর্জয় লিঙ্গ থেকে। এর অর্থ অদম্য ক্ষমতার অধিকারী শিব, যে হিমালয়ে শাসন করে। পলাশের একটু অভিমান হয়েছে। অভিমানী নয়নে কেয়ার দিকে তাকিয়ে বলে পলাশ, গাধা বলিস ঠিক আছে, তাই বলে এখন সবার সামনে বলা শুরু করেছিস? ড্রাইভারের সামনে না বললেও তো পারতিস, আমার পুরো প্রেস্টেজটা পাংচার করে দিলি। কেয়া বলে, ধুর, ড্রাইভারকে দেখে মনেই হচ্ছে না ও যে বাংলা বোঝে। ড্রাইভার সাহেব বলে ওঠেন, মেম সাহাব, हम हिंदी में बात करता है, लेकिन हमको थोड़ा थोड़ा बंगाली भी आता है। आप कहा गया, मेरा मतलब है आप ये इसको कह रहे हैं एस कहा के पुकार रहे हैं। পলাশ, কেয়া এবং ড্রাইভার তিনজনেই হো হো করে হেসে ওঠে। বিমলের মুখে হাসির অস্তিত্বটুকু পর্যন্ত নেই। ড্রাইভার বললেন একেবারে স্পষ্ট ভাষায়, আপনারা যেখানে যাবেন সেটা রঙিন নদীর তীরে অবস্থিত জনপ্রিয় জায়গা, দক্ষিণ অংশে কালিম্পংয়ের প্রবাহিত একটা নদী। পলাশ বলে ওঠে, দাদা জাস্ট ফাটিয়ে দিয়েছেন এত সুন্দর বাংলা বলে। কিভাবে সম্ভব হলো দাদা? আসলে আমার মা বাঙালি, আমার বাবা এখানকার স্থানীয় বাসিন্দা। একবার মা এখানে ঘুরতে এসেছিলেন, মায়ের আর ফিরে যাওয়া হয়নি। বিয়ে করে তারপরে আমি হই, সেই কারণে হিন্দির পাশাপাশি আমি বাংলা भी বলতে পারি। বলতে বলতে ওদের গাড়ি এসে দাঁড়ায় রামভাম নদীর তীরে। এই নদী ভারতের পশ্চিম রাজ্যের দার্জিলিং জেলায় প্রবাহিত একটি জল প্রবাহিকা। আবার গাড়িতে উঠে বসে ওরা। ওদের গন্তব্য মামার বাড়িতে পৌঁছাতে এখনো প্রায় ঘন্টা 2 সময় লাগবে। এদিকে গাড়িতে অনেকক্ষণ জার্নি করার পরে ক্রিয়া বলে, একটা চায়ের দোকানের সামনে দেখে দাঁড়ানো একটু দাদা, আমার খুব খিদে পেয়েছে, ঠান্ডাও লাগছে, একটু চা খেতে হবে। কিরে পলাশ, বিমল, তোরা খাবি তো? পলাশ হ্যাঁ বললেও বিমল শুধু ঘাটটা নাড়ে। সৌজন্যের খাতিরে ড্রাইভার দাদাকেও চা খাবার অনুরোধ করে ওরা। উনি চা খাবার জন্য রাজি হন না। কিছু দূর যাওয়ার পরে একটা চায়ের দোকানে দাঁড়ায় ওরা। গাড়ি দাঁড় করিয়ে চায়ের অর্ডার দেয় পলাশ। অনেকক্ষণ পরে দার্জিলিং চা হাতে নিয়ে এক চুমুক পান করে, প্রাণটা প্রায় জুড়িয়েই গেল বলে ওঠে পলাশ আর কেয়া। গাড়িতে প্রায় চুপচাপ থাকা বিমলের মুখ থেকে হঠাৎ করে চা টানার স্বরূপ শব্দটা শুনেই কেমন যেন অবাক হয়ে যায় দুইজন। ওরা কিছু একটা বলতে যাবে এমন সময় বিমল বলে ওঠে, গাড়িতে বসে দার্জিলিং সম্পর্কে সবাই সবার জ্ঞান দিলি, এবার আমার একটা কথা আমি জিজ্ঞেস করি, উত্তর দে তো। কি বল? বলে পলাশ। বিমল বলে, দার্জিলিংয়ের পুরনো ইতিহাস সম্পর্কে কিছু জানিস? দার্জিলিংয়ে রক্ষে করো বাপ। কেয়া বলে, দেখ তুই কিন্তু আবার ইতিহাস নিয়ে পড়লি। কিন্তু কেয়ার কথা ঝোপে টেকে না, কারণ চায়ের দোকানদার থেকে শুরু করে ড্রাইভার দাদা, পলাশ এবং চা খেতে আসা কয়েকজন ব্যক্তি বিমলকে বেশ উৎসাহিত করে। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও কেয়াকে শুনতে হয়।
বিমল বলে চলে, দার্জিলিং সংলগ্ন পাহাড় একসময় সিকিম শাসন করত, আর শিলিগুড়ি সংলগ্ন তরাই সমতল অঞ্চল নেপাল শাসন করত। 1780 খ্রিস্টাব্দে হঠাৎ করে নেপালের গোর্খা পাহাড় অঞ্চল দখল করার চেষ্টা করল। এই সময় সিকিমের চোসগার্ল গোর্খাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। 19বিংশ শতাব্দীর শুরুর দিকে তিস্তা নদীর তীর পর্যন্ত সিকিম সেনাকে হটাতে সক্ষম হয়। সেই সময় সিকিমের উত্তর সীমান্তে নেপালীদের বিজয় যাত্রা রুখতে সিকিম রাজা ব্রিটিশদের সাহায্য নেয়, আর তারপর ব্রিটিশরা নেপালীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। 1834 খ্রিস্টাব্দে সংগঠিত ব্রিটিশ গোর্খা যুদ্ধে গোর্খারা পরাজিত হয়। এর পরের বছর সগৌলি চুক্তি হয়। আপনি কি এর আগে এসেছেন দার্জিলিং? বললেন চায়ের দোকানদার দাদা। বিমল বলে, না, এই প্রথম, কাজের খাতিরেই আসা। চায়ের দোকানে বসে থাকা বেশ কয়েকজন সজ্জন চেহারার ব্যক্তিত্ব বলে ওঠেন, কোনোদিন আসেননি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে না ভাই, কি দারুণ অভিজ্ঞতা আপনার। সেই সময় পলাশ বলে, দাদা, আপনি ওকে চেনেন না, ও যেখানেই যাক সেই জায়গা সম্পর্কে বিস্তর জ্ঞান ওর। ও আমাদের ইউনিভার্সিটির টপার যে। কথাটা বলে অনেকটা অট্টহাসির মতো হেসে ওঠে পলাশ। আবার গাড়িতে বসে ওরা যাত্রা শুরু করে। গ্রামে যখন এসে পৌঁছয় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগে। গাড়িটা যে বাড়ির সামনে এসে দাঁড়ায় সেটা একটা একতলা বাড়ি, একেবারেই সিম্পল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির সামনেটা অপূর্ব সুন্দর ফুলের বাগান, বাহারি রকমের ফুল ফুটে আছে। সন্ধ্যাবেলায় ফুলের মিষ্টি সুবাসে বাতাস সুগন্ধিত হয়ে আছে। বাড়ির মেইন গেটের সামনে করিডোরের বেল বাজায় কেয়া। টকাশ করে দরজাটা খোলে এক সুন্দরী রমণী। তার চোখ দুটো পুরো মোটা কাজল দেওয়া, যেন মৃগনয়নী, কিন্তু পরনের পোশাকে একটা কালো বোরখা। এই কালো বোরখার পেছনে উজ্জ্বল ওই চোখ দুটো দেখে মনে হচ্ছে বহুদিনের প্রতিশোধ স্পৃহায় অপেক্ষারত। কেয়া সহাস্য বদনে মেয়েটিকে নিজের পরিচয় দেবার আগেই মেয়েটি বোরখা ঢাকা মুখের ভেতর থেকে বলে ওঠে, আসুন, আপনাদের অপেক্ষায় তো ছিলাম এতদিন। সবাই এই কথা থেকে স্বাভাবিকভাবে নিলেও বিমলের মনটা খোঁচা দিয়ে ওঠে। তুমি কি মনে দিবা? তোমার কি মনে হচ্ছে দিদি, তুমি আমাদের কলেজে পড়তে আর তোমাকে কোনোদিন দেখতেই পাইনি? আমি কিন্তু তোমাদের সকলকে দেখেছি, সকলকে চিনি, আর আপনাকে আমি তো গভীরভাবে চিনি, তাই না? এতটাই গভীরভাবে চিনি যে আপনার বন্ধুরাও কল্পনা করতে পারবে না। কেয়া আর পলাশ অবাক হয়ে যায়। পলাশ বলে, তুমি তো আমার থেকে বয়সে ছোটই হবে, তাই তুমি করেই বলছি। তুমি আমাদের সম্পর্কে এত কথা জানলে কি করে? আমরা তো দার্জিলিংয়ে কোম্পানির চাকরির সূত্রে এসেছি, আর এত তথ্য তুমি পেলে কোথায়? এতক্ষণ একটা প্রশ্নের মতো প্রশ্ন করেছেন দাদা। আমাকে বোন বললেন বলে বেশি আনন্দিত হতাম, আমার খুব ভালো লাগলো। আমি কি আপনির বদলে তুমি করে তোমায় দাদা বলতে পারি? নিশ্চয়ই, তোমাকে বোন বলতে আমারও আপত্তি নেই, নিঃসংকোচে বলতে পারো। তুমি যদি কেয়ার বোন হও তাহলে আমাদের সকলেরই বোন হবে। কিরে বিমল, তুই কিছু বল। বিমলের মুখ থেকে একটা বাক্য বেরোয় না। না দাদা, কেয়া দি আর তুমি দাদা দিদি হলেই হবে, আর কাউকে আমি দাদা সম্বোধন করতে পারবো না। এই দাদা আর দিদি ডাক দুটো অত্যন্ত পবিত্র, তাই অন্য কাউকে এই দুটো সম্বোধন করে আমি এই দুটো পবিত্র নামের বদনাম করতে চাই না। কথাটা বলে মেয়েটা, মুখ থেকে বোরখা খোলে না। মেয়েটার মুখে কথাগুলো শুনে বিমলের ভয় ভীতি বেড়ে যায়। সে আপাতমস্তক অনেক কিছু চিন্তা করতে শুরু করে। আমাদের পৃথিবীর থেকে কম্পিউটার ইন্টারনেট আবিষ্কার হয়েছে তবে থেকে আবিষ্কার হয়েছে হ্যাকারদের, যারা সকলের অগোচরে এই তথ্য সরবরাহ করতে সক্ষম। ওদের সম্পর্কে যাবতীয় তথ্য হ্যাক করা হয়েছিল। মেয়েটির কালো বোরখা বিমলের চিন্তা আরও বাড়িয়ে দেয়। একটু ধাতস্থ হয়ে বিমল জিজ্ঞেস করে, সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবেন? ঘরের ভেতরে যেতে বলবেন না? আবার সেই একটা হাসি হেসে ভুরু উঁচু করে, আসুন, সেই অপেক্ষায় তো আছি। জানেন তো, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার হিসেব আমার নিতেই হবে। আপনারা আসায় আমার আরও সুবিধে হলো। এই বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ায় মেয়েটি। ঘরে প্রবেশ করে। বিমল জিজ্ঞেস করে, তোমার নাম শুনে তো মনে হচ্ছে তুমি হিন্দু, তাহলে বোরখা কেন? পলাশের কথাটা শুনে কেয়া সম্মতি জানায়।
এবং একইভাবে জিজ্ঞেস করে, তাই তো? মেয়েটি বলে, এই জিনিসটা পুরুষের হয়রানি থেকে রক্ষা করে। ঘরের বাইরে গেলে ত্বক আর চুলের বেশি ক্ষতি হতে পারে না। ধুলো বালি সূর্যের ক্ষতিকর রশ্মি তার থেকেও মুক্তি দেয়। নারীর শালীন চলাফেরা আর নিরাপত্তার কার্যকারী উপায়। নারী আর পুরুষের মাঝে শালীন অনুভূতি কাজ করে। জীবনের তিক্ত অভিজ্ঞতা ঘটেছে অনেক, তো তাই সেই কারণে প্রোটেকশনে থাকি সবসময়। আচ্ছা, অনেকক্ষণ হলো তোমরা এসেছো, চলো তোমাদের ঘরটা দেখিয়ে দিই, তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। আমি কফি তৈরি করছি। তোমাদের সকলের কফি চলবে তো, নাকি দার্জিলিং টি? বাড়ির ভেতরটা বেশ বড়। বাড়িতে আর বাইরে থেকে দেখলে বোঝাই যায় না বাড়ির ভেতরে যে এতগুলো ঘর থাকতে পারে। মণিদীপা প্রত্যেককে একটি একটি করে আলাদা ঘর দেখিয়ে দেয়। সকলে হাত মুখ ধুয়ে এক জায়গায় উপস্থিত হয়। বাড়িতে আর কোনো সদস্যকে দেখতে না পেয়ে কৌতূহলবশত কেয়া জিজ্ঞেস করে, মামা কোথায়? আর মামি বাড়িতে নেই? তুমি কি একা? কেয়ার মুখে কথাটা শুনে আবার সেই বাঁকা হাসি হাসে মেয়েটা। মণিদীপা বলে, না না, আমি কেন বলো তো? কি ব্যাপার বলো তো? আমার বন্ধু বিমলের সাথে তোমার কি কোনো আর্থিক যোগাযোগ আছে নাকি? গতকাল থেকে বিমলও আমাকে ইতিহাসের পাঠ পড়াচ্ছে। তুমিও যেন কেমন রহস্যময় নারী হয়ে আমাদের সঙ্গে কথা বলছো। তোমার বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই আসলে মণিদীপা বলেছিল, রানী ক্লিওপেট্রার জীবনী তোমরা শুনেছ? শেষ জীবনে উনি কারাগারে বন্দী ছিলেন একা। তারপর একদিন বিষধর সাপের বিষে মারা যান। ওনার সমাধি পর্যন্ত আবিষ্কার হয়নি। বলতে বলতেই ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজে। রাত 8টা থেকে মণিদীপার গিটারের কম্পিটিশন শুরু। ব্যস্ত হয়ে যায় মণিদীপা। তোমরা তৈরি হয়ে নাও, আমার সঙ্গেই যাবে তো আমার গিটার বাজানো দেখতে? কিছুক্ষণ পরে সবাই যখন তৈরি হয়, এক জায়গায় উপস্থিত হয়। মণিদীপার আসল রূপ দেখা যায়। ওকে দেখে বিমলের চক্ষু চড়ক গাছ। শত শত শতাব্দীর পূর্বের মিশরের রানী ক্লিওপেট্রা। এই সেই মণিদীপা যাকে বিমল অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, বিমল ওর পাশে বসে আছে যে, সে কি সত্যিই রহস্যময়ী? গাড়িতে বসে আছে ওরা সবাই। বিমলের পাশেই বসেছে মণিদীপা। বিমল সত্যি ওর দিক থেকে চোখ ফেরাতে পারছে না। ওর বারবার সেই রহস্যময়ী ক্লিওপেট্রার কথাই মনে পড়ছে। ক্লিওপেট্রা আম আদমির কাছে একটা ধাঁধার মতো, ইতিহাসের একটা অধ্যায়। এক এক রকমভাবে তোলা হয়েছে ওর বর্ণময় জীবনকে। সপ্তম থিয়া ফিলোপেটার ছিলেন মিশরের রানী, প্রাচীন মিশরের শেষ ফারাও ক্লিওপেট্রা। জানা যায় সোনার পাতে মোড়া ছিল ওনার দেহ। সোনার ওই পাতে কিছু গুবরে পোকার ছবিও পাওয়া যায়। ওই কবরটি যা মিশরের পুনর্জন্মের প্রতীক। কেন জানে না, তবে বিমলের বারবার মনে হচ্ছে রানী ক্লিওপেট্রার বুঝি আবার পুনর্জন্ম হয়েছে। নিজের কৃতকর্মের কথা এই সময় প্রায় ভুলতেই বসেছে বিমল। কম্পিটিশন শুরু হয়ে যায়। প্রত্যেক বছরের মতো এবারও প্রথম হয় মণিদীপা। সকলে মিলে ওর গিটার বাজানোর প্রশংসা করে। বিমলও প্রশংসা করতে বাদ দেয়নি। রাতে গাড়ি করে আবার সবাই ফিরে আসে। ফেরার সময় বিমলের পাশেই বসেছিল মণিদীপা। মণিদীপার লাল ঠোঁট দুটো দেখে বিমলের বারবার সেই পৈশাচিক বৃত্তি কাজ করছে। সবাই জানে বিমল সরল সাদাসিধে ব্যক্তি, কিন্তু মানুষ নিজেই নিজেকে সব থেকে বেশি চেনে। প্রত্যেকটি মানুষের মধ্যেই দুটো করে রূপ থাকে। একটা রূপ বাইরের মানুষকে দেখানোর, আর একটা ভেতরকার, যেটা একমাত্র সেই ব্যক্তি নিজে জানে। গাড়ি থেকে নেমে যে যার ঘরে চলে যায়। অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে, তাই ওরা হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আসে। বিমল এবং কেয়া হয়তো ঘুমিয়ে পড়েছে। বিমল ভাবে একবার অন্তত মণিদীপার ঘরটা একটু ঘুরে আসে। অনেক বছর আগে বিমল গিটার বাজানোর জন্য মণিদীপাকে শাস্তি দিয়েছিল। আজ মনে হচ্ছে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় মণিদীপাকে একটা পুরস্কার দেওয়া উচিত। মণিদীপার শরীরের ওপরে বিমল যখন অত্যাচার করেছিল তখন সে ছিল ছোট্ট ফুলের কড়ি। এখন সেই কুড় রীতিমতো ফুটে গোলাপ হয়েছে। ফুলের মধু খেতে ভালোবাসে না এমন ভ্রমর আছে কি? ভাবতেই গাটা শিউরে ওঠে বিমলের। নিজেকে সামলাতে পারে না ও। না, একবার ঘুরেই আসি।
দরজাটা খুলে সন্তর্পণে পা বাড়িয়ে মণিদীপার ঘরে যায়। দরজা আস্তে ধাক্কা দিতেই সেটা খুলে যায়। বিমল দেখে ঘরের ভেতরে লাল আলো জ্বলছে। মাথার কাছে দেওয়ালে লাল গিটার ঝোলানো। মণিদীপা ঘরে নেই। ঘরটা বেশ সাজানো, কিন্তু ঘরটার মাঝ বরাবর একটা দড়িতে গ্রাউন্ড ঝুলছে। এইভাবে হয়তো বৃষ্টির জন্য জামা কাপড় শুকানো হয় এখানে। একটু এগিয়ে বিমল দেখে টেবিলের ওপরে রাখা একটা ফুলের ঝুড়ি, তাতে একটা চাকু আছে, হয়তো ফল কেটে খাওয়ার জন্য। একটা ফুলদানি আছে, তার মধ্যে আছে এক গোছা জংলি ফুল, বেশ সুন্দর। আর এই দানির পাশেই রয়েছে একটা ডায়েরি। যদি কেউ কারো ব্যক্তিগত জিনিস পড়বার আগে সেই ব্যক্তির আদেশ নিতে হয়, তবে লুকিয়ে লুকিয়ে গোপন জিনিস পড়াটাও বেশ আকর্ষণীয়। নিজের উত্তেজনা সামলাতে না পেরে বিমল ডায়েরি খুলে বসে। ডায়েরির সবকটা পাতা ফাঁকা, শুধু একটা পাতায় লেখা 2টো তারিখ, সেটাও প্রায় বেশ কয়েক বছর আগের। কিছুক্ষণ সেটা নিয়ে চিন্তা করার পরে বিমলের মনে পড়ে একটি তারিখের কথা, যেই তারিখে সে মণিদীপার সম্ভ্রমহানি করেছিল গিটারের অছিলায়। আর একটা তারিখ ছিল ওর বাবা এবং জামাইবাবুর মৃত্যুর দিন। বিমল বুঝতে পারে মণিদীপাই খুন করেছে ওর বাবা এবং জামাইবাবুকে। ওর মনে পড়ে সেই দিন রাস্তায় ওর বাবা এবং জামাইবাবুকে পিষে দিয়েছিল যেই গাড়িটা। রাস্তার সিসিটিভি ফুটেছে যেই গাড়িটাকে দেখা গেছে, সেখানে 2টি চরিত্রকে অস্পষ্টভাবে বোঝা গিয়েছিল, একটি পুরুষ এবং একটি নারী চরিত্র। মেয়েটি হয়তো নিশ্চয়ই মণিদীপা, কারণ তার হাতে ছিল একটা লাল টকটকে গিটার। প্রতিশোধের স্পৃহায় অনেকদিন ধরেই বিমলকে নজরে রেখেছিল মণিদীপা। কিন্তু বিমলের বাবা আর জামাইবাবু, তারা তো কোনো অন্যায় করেনি, তাহলে ওদেরকে কেন খুন করলো? মাথায় চরম রাগ চেপে বসে বিমলের। পেছন থেকে মণিদীপার কণ্ঠ ভেসে আসে। চেঁচিয়ে ওঠে বিমল। তারপর জোর করে পাশের খাটে নিয়ে হিংস্র পশুর মতো হাঁচড় দেবার সাথে সাথেই নিজের চরম কামনা প্রবৃত্তি শুরু করে দেয় ওর ওপরে। পকেট থেকে রুমালটা বার করে মণিদীপার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর দেওয়ালে টাঙানো দড়ি দিয়ে হাতটাকে বেঁধে দেয় শক্ত করে। মণিদীপা বারবার চিৎকার করে, কিন্তু রুমালে মুখটা বাঁধা থাকায় শব্দটা গোঙানি হয়ে ঘর পর্যন্তই আটকে যায়। কলেজের সেই দিন মণিদীপা প্রাণে বেঁচে গেলেও আজ আর শেষ রক্ষা হলো না। দমটা আটকে যায়। শরীরের কোনো জায়গায় মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা যায় মণিদীপা। ধর্ষণের সময় মুখ থেকে শব্দ না বেরোলেও ঘরের জিনিসপত্র এইদিক ওইদিক হওয়ায় কেয়া আর পলাশের ঘুমটা যায় ভেঙে। ওরা দ্রুত পায়ে মণিদীপার ঘরেই ছুটে আসে শব্দের তরঙ্গ লক্ষ্য করে। এসে দেখে বিমল মণিদীপার ওপরে শুয়ে রয়েছে, দুইজনেই বস্ত্রহীন। তবে মেয়েটির মুখ দেখে বোঝাই যায় তার মধ্যে প্রাণ নেই। কেয়া চিৎকার করে বলে ওঠে, কি করলি? কি করলি তুই? তুই শেষ পর্যন্ত খুন করে তুই কি রেপ করেছিস? বন্ধুদেরকে দেখে ঘাবড়ে যায় বিমল। বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। ও জোর করে আমার গায়ের ওপর শুয়ে দিল। তোর মনে আছে আমার বাবা আর জামাইবাবুকে একটা গাড়ি পিষে মেরেছিল? রাস্তার ফুটে যে একটা গাড়ি আর হাতে একটা লাল গিটারের মেয়েকে দেখা গিয়েছিল, সে আর কেউ নয় মণিদীপা। পলাশ বিমলকে টেনে একটা চড় মারে, তারপর বলে, হিয়ার কি মারছিস? কতটা ব্যথা দিয়েছিস বলতো? মেয়েটা আর বেঁচে নেই। এখন নিজেকে বাঁচাতে আষাঢ়ে গল্প ফেলেছিস তুই? বিমল কেঁদে ওঠে, প্লিজ আমাকে তোরা বাঁচা। আমি বুঝতে পারিনি কিভাবে হলো। কি বলছিস কি তুই? ও আমার বোন। আমি এক্ষুনি যাবো থানায়। কেয়ার পা দুটো শক্তভাবে আঁকড়ে ধরে বিমল, বলে, তোর কাছে দুঃসম্পর্কের বোন আগে না বন্ধুত্ব আগে? পলাশ বলে, বিমল, তুই যেটা করেছিস সেটা একটা ক্রাইম। যার সাথে করেছিস সে ওর বোন, আর যেই হোক না কেন। কেয়া এবং পলাশ দুইজনেই পুলিশে খবর দিতে যাবে সেই মুহূর্তে বিমল ঘটিয়ে ফেলে একটা কাণ্ড। ফলের ঝুড়ির মধ্যে রাখা চাকুটা নিয়ে নিজের হাতের শিলের ওপরে বসিয়ে দেয় বিমল। আজ তোদের পরীক্ষা। বন্ধুত্ব তোদের কাছে আগে না মেয়েটা, যাকে তোরা কোনোদিন চিনতিস না? আর যেই বাবা আর জামাইবাবু যে খুন করেছে তাদেরকে। বিশ্বাস কর, আমি ওকে মারতে চাইনি। আমি ওকে জাস্ট শাস্তি দিতে গিয়েছিলাম, চরম শাস্তি। বিমলের, বিশ্বাস কর, বিমলের মুখের দিকে চেয়ে আর ওর ব্ল্যাকমেলের কাছে হার মানে ওরা। এরপর যেটা ঘটে সেটা আরো মারাত্মক।
কম্পিটিশনে ফার্স্ট হওয়া মণিদীপা একটা গাড়ি উপহার পেয়েছিল। ওই গাড়িটার মধ্যেই মণিদীপার মৃত লাশটাকে ভরে রাস্তায় করে নিয়ে যায় ওরা। রওনা দেয় গভীর জঙ্গলে, নিশুতি গভীর রাতে। এখানে জঙ্গলের অভাব নেই, আর অভাব নেই বিভিন্ন ডোবা এবং গর্তেরও। নগ্ন অবস্থাতেই মণিদীপা শরীরটাকে ছুঁড়ে ফেলে দেয় পচা ডোবার মধ্যে, তারপর গাড়িতে আগুন লাগিয়ে দেয়। 3 জনের হাতেই ঘটে এই জঘন্য ক্রাইমটা। কেয়া ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরদিনই ওরা কলকাতায় ফিরে আসে। 3 জনই কয়েকটা দিন প্রবল ত্রাসের মধ্যে কাটায়। তারপর ভালোই চলছিল দিনগুলো, কিন্তু হঠাৎ করেই হয় লকডাউন। লকডাউনে অফিস কাছারি সব বন্ধ। বিমল অফিসের সমস্ত কাজ করে অনলাইনে। এর মধ্যেই বিমলের মোবাইলে একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে। এরপর হঠাৎ একদিন বিমলের কম্পিউটার থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র হাবিশ হয়ে যায়, আর তথ্য পাচারের অপরাধে গ্রেপ্তার হয় বিমল। গ্রেপ্তার হওয়ার কিছুদিন পরে জামিন পেয়ে যখন বাড়ি আসে, তখন কেয়া এবং পলাশের সদ্য বিয়ে হয়েছে। কেয়া এবং পলাশের সাথে দেখা করতে করতে দরজার কলিং বেলটা বাজে, আর বিমল পায় মণিদীপার সেই ডায়েরিটা। জ্ঞান ফেরার পরে 3 জনেরই সেই দিনের স্মৃতির কথা মনে করতে থাকে। সবকিছু মনে পড়ার পরে কেয়া বিমলকে বলে, তোকে সেই দিন সাহায্য না করলেই ভালো হতো। আমাদের উচিত ছিল তোকে পুলিশে ধরিয়ে দেওয়া। তুই নিজে ফেসে গেছিস, এবার আমাদের কি হবে জানিস? পলাশও চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর কেয়ার শাশুড়ি মা ফোন করেন কেয়া আর পলাশকে বাড়ি ফিরে যাবার জন্য। বাড়ি যাবার আগে কেয়া বলে ওঠে, দেখ বিমল, তোর এই অবস্থার জন্যে তুই নিজেই দায়ী। বিমলের কেসটা কোর্টে ওঠে। মামলা চলাকালীন সমস্ত সাক্ষ্য প্রমাণ হয়ে যায় বিমলের বিরুদ্ধে। তবুও বিমলের উকিল ওকে বাঁচানোর চেষ্টা করবেন। কাঠগড়ায় দাঁড়ায় বিমল। জজ সাহেব ওকে জিজ্ঞেস করেন, আপনি কিছু বলতে চান? যতবারই কাঠগড়ায় বিমল উঠেছে ততবারই এক কথায় ও বলেছে, হ্যাঁ আমি কিছু করিনি, হ্যাঁ আমাকে ফাঁসানো হয়েছে। এইবারও সেই একই কথা বলল বিমল। একই লকডাউনের কারণে কেসটা অনেক দিন পড়েছিল। পরিস্থিতি পরিবেশ একটু সামলানোর পর কোর্ট কাছারি খোলার পরে কেসটা ওপেন হয়েছে। ততদিনে ছেলের কাজটাজ সব বন্ধ। তথ্য পাচারের কারণে কোম্পানির যাবতীয় সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে ওর কাছে। প্রাইভেট কোম্পানি হলেও প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা ছিল, সেটাও হারিয়েছে বিমল। এমনকি যেটুকু টাকা জমাতে পেরেছিল উকিলের পেছনে আর সংসারের পেছনে টানতে টানতে সবটা শেষ। বিধবা দিদি এবং মাকে নিয়ে বিমলের এখন নাজেহাল অবস্থা। এখন শুধু ভরসা পৈতৃক বাড়িটা, কিন্তু সেটা বিক্রি করে দিলে ওদের মাথা গোজার ঠাঁই পর্যন্ত থাকবে না। পলাশ এসেছে, মাঝে মাঝে আসে, বিমলের হাতে কিছু টাকা দিয়ে যায়। বিপদের সময় বন্ধুই তো ভরসা, বিশেষ করে পলাশের মতো বন্ধু। বিমলের মামলা শুনানি আগামীকাল। বিমল চুপ করে বসে আছে বারান্দায়, হাতে গিটার নিয়ে। অন্য সময় হলে এতক্ষণে বাজিয়ে গান শুরু করে দিত, কিন্তু বিমলের এখন কোনো কিছুই ভালো লাগছে না। কোনো রকমের রাতের খাওয়া দাওয়া শেষ করে বেডরুমের দিকেই যাচ্ছিল বিমল, আচমকাই রাত 10:30টার সময় ফোন আসে। পলাশ ফোন করেছে। বিমল ফোনটা কানে দিতেই পলাশ বলে ওঠে, বিমল শুনতে পাচ্ছিস? শিগগিরই টিভি চালা, নিউজ চ্যানেল অন কর, দেখ ওখানে কি দেখাচ্ছে। ভীত গলায় বিমল বলে, কি দেখাচ্ছে? কথা বলার সঙ্গে সঙ্গে রিমোটটা হাতে নিয়ে টিভি অন করে। বিমল দেখে একটা ধর্ষণের খবর। ভিডিওটা একটু একটু করে দেখানো হচ্ছে টিভিতে, অস্পষ্টভাবে। যেই ঘরে এই কাজটা হচ্ছে সেই ঘরটা লাল। কোনো শব্দ বোঝা যাচ্ছে না, কিন্তু একটা স্পষ্ট দৃশ্যপট। সম্পূর্ণ নগ্ন মেয়েটা বিছানায় শুয়ে জোর করে তার উপরে বলপূর্বক চেপে বসেছে একটি ছেলে। ছেলেটির মুখটা বেশ স্পষ্ট। নিজের দৃষ্টিশক্তি যতটা সম্ভব দৃঢ় করে বিমল যেটা দেখে তাতে মাথায় বজ্রাঘাত হয়, কারণ টিভিতে দেখানো ওই ছেলেটি স্বয়ং বিমল। ভিডিওটি সেই মণিদীপাকে ধর্ষণ করার ভিডিও। বিমল মণিদীপার শরীরের ওপরে টর্চার চালিয়ে যাচ্ছে, এমনকি ওর হাত পা বেঁধে দেওয়া, মুখে রুমাল গুজে দেওয়া, সম্পূর্ণ ভিডিওটা। তথ্য জালিয়াতির কেসের কলঙ্ক তো ছিলই, পুলিশ কেস হলেও মামলার শুনানিতে সাজা হয়তো কয়েকটা বছর কমতো, কিন্তু এখন কি হবে? এই অপরাধের সাজা ফাঁসি ছাড়া আর কিছুই যে নয়। টিভিটা চলছিল ড্রয়িং রুমে। রান্নাঘরে উপস্থিত থাকা বিমলের মা এবং দিদি সবটাই দেখে এবং শুনেছেন। আচমকাই দিদি চিৎকার করে বলে ওঠে, ভাই
শিগগিরই এদিকে আয়, মা কথা বলছে না। দৌড়ে আসে বিমল। মায়ের নাড়ি ধরে দেখে মা স্তব্ধ হয়ে গেছে। মায়ের চোখ দুটো লাল। মা আর বেঁচে নেই। ছেলের কলঙ্কের বোঝা মাথায় নিয়েই উনি চলে গিয়েছেন, কিন্তু এই কলঙ্কের ভার ওনার হৃদয় আর সহ্য করতে পারল না। বিমলের কুকর্মের জন্যে বলি গেল তিনটে নিরপরাধ প্রাণ। পলাশ একটু আগেই বাড়ি ফিরেছে। গতকাল সারা রাত নিউজ চ্যানেলে খবরটা দেখার পর পলাশ চলে যায় ওর বাড়ি। কেয়াও চেয়েছিল, কিন্তু সদ্য বিয়ে হওয়ার কারণে শাশুড়ি মা ওকে যেতে বারণ করেছে। পলাশকেও বারণ করেছিলেন, কিন্তু পলাশ শোনেনি। যতই হোক ওর বাল্য বন্ধু, যেই বন্ধু বিপদের সময় পাশে থাকে না, সে আবার কেমন বন্ধু। রাতেই পুলিশ বিমলকে গ্রেপ্তার করেছে। মায়ের অন্তিম কাজটাও করতে দেয়নি। শেষে পলাশ বিমলের মায়ের মুখাগ্নি করে। ঘটনার মাসখানেক পর বিমলের দিদি অভাব অনটনে আর থাকতে পারছিল না। তার উপরে বাড়িতে একা। শ্বশুর বাড়ি গিয়েছিল। স্বামী না থাকলেও পুত্রবধূকে ফেলতে পারেননি শ্বশুর এবং শাশুড়ি। বিমলের কুকীর্তির কথা সবই তারা জানেন, তবুও যুবতী বৌমা ত্যাগ করতে পারেননি ওনারা। একদিন সন্ধেবেলা দিদি শাশুড়ি মা এসে দিদিকে নিয়ে যান। বিমলের মামলা শুনানি হয়েছে, ফাঁসি হয়েছে বিমলের। বিমলের উকিল নিউজ চ্যানেলে ভিডিওটা প্রকাশ পাবার পর থেকে কেসটা ছেড়ে দিয়েছেন। স্পষ্টত পাবলিক প্রসিকিউটর বিমলকে বাঁচাতে অক্ষম। ফাঁসি হওয়ার আগের দিন বিমলের সঙ্গে দেখা করতে এসেছে পলাশ। ওর ভারাক্রান্ত মুখ। বিমল পলাশকে বলে, আগে যদি জানতাম নারী শক্তি এত ভয়ঙ্কর হবে, কোনোদিন ভুল কাজটা করতাম না। আজ আমার ভুলের সাজা আমি তো ভোগ করলামই, আমার পরিবারটাও শেষ হয়ে গেল। ভালোই হয়েছে তোরা বিয়ে করে নিয়েছিস। তোরা ভালো থাকিস, আর পারলে আমায় ক্ষমা করিস রে। তোদের বন্ধুত্বের উপযুক্ত দাম আমি দিতে পারলাম না, কিন্তু আমার কাছে এখনো একটা জিনিস অস্পষ্ট। মনিদীপাকে আমি নিজের হাতে খুন করেছি, তোরাও তো দেখেছিস, কিন্তু ওর ভিডিওটা কে করলো, আর কেই বা নিউজ চ্যানেলে এটাকে প্রকাশ করলো? আমি এটা ভালো বুঝতে পারছি, আমার কোম্পানির যাবতীয় তথ্য চুরি করে অন্যত্র পাচার করে আমাকে ফাঁসি হয়েছে যে ব্যক্তি, সেই ভিডিওটা প্রকাশ করেছে। পলাশ পকেট থেকে মোবাইলটা বার করে কারাগারের ভেতরে হাত ঢুকিয়ে বিমলের উদ্দেশ্যে বলে, তোকে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, দেখ তো চিনতে পারিস? কারাগারের ভেতর থেকে বিমল বলে ওঠে, আজকের রাতটাই বেঁচে আছি, কালকে ভোর 5টায় ফাঁসি। ঠিকই আর দেখানো বাকি আছে, সব দেখিয়ে দে, কারণ দেখার জন্য জীবনটা তো আর ফিরে আসবে না আমার। যে মরেও মরে না তাকে কি বলে জানিস? অমর, বলে পলাশ। শত কষ্টের মাঝেও একটা অদ্ভুত হাসি পলাশ হাসে, আর ফোনটা বিমলের হাতে ধরিয়ে দেয়। মোবাইলের গ্যালারি বাক্স ওপেন করে দেখতে বলে পলাশ। বিমল দেখে দুটো ভিডিও। প্রথম ভিডিওটা অন করে বিমল। ওই ভিডিওটাই ছিল ক্লাস 12-এ পড়ার সময়কার। স্কুলের লাইব্রেরিতে 12 নম্বর বুকশেলফের পেছনে কেয়াকে চুম্বন করার ভিডিও। শুধু চুম্বন নয়, কেয়ার বুকে হাত বোলানো, আর সেই হাতটা বারবার স্কার্টের ভেতর অন্যত্র নিয়ে যাওয়ার প্রচেষ্টা। কেয়া বারবার হাত দুটো সরিয়ে দিচ্ছে আর বলছে, বিমল, আমার বাবা মা আমায় ভরসা করে, আমার মা বাবার ভরসা আমি নষ্ট করতে পারবো না। তারপর বিমল জোর করে টেনে নিয়ে কেয়ার গোলাপি ঠোঁট দুটো কামড়ে দেয়। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে। কেয়া স্কার্টের পকেট থেকে রুমাল বার করে ঠোঁট মুছতে মুছতে বলে, তুই একটা পশু, পড়ার নাম করে আমায় ডেকে এনে কি করছিস? তুই আমার বন্ধু না? তোকে আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসটাকে তুই অবিশ্বাসে বদলে দিলি। ভিডিওটা দেখা মাত্রই বিমল হকচকিয়ে দেয়, পলাশের দিকে তাকায়। পলাশ বলে, এর পরের ভিডিওটা দেখ এবার। সেই ভিডিওটাই ছিল আজ থেকে প্রায় বছর 8 এক অষ্টাদশী যুবতীকে জোর করে তার সম্ভ্রম কেড়ে নেওয়ার ভিডিও। বিমলের হাত কাঁপতে শুরু করে। মোবাইলটা পড়েই যাচ্ছিল, পলাশ ধরে নেয়। বিমল বলে, তুই তার মানে এসব করেছিস? বেঈমান, বিশ্বাসঘাতক, আমার বন্ধুত্বের তুই এই দাম দিলি? জেলখানার ভেতরে অট্টহাসিতে ফেটে পড়ে পলাশ। বলে, ছোট থেকেই আমার থেকে পড়াশোনায় তুই ভালো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার থেকে তুই হ্যান্ডসাম। ক্লাস 12-এ যখন হালকা গোফের রেখা গজালো, ঠিক তখনই মেয়েরা তোর প্রতি অ্যাট্রাকটিভ হতে শুরু করলো। আমার ভালো লাগতো না। তারপর একদিন তুই আর আমি ফার্স্ট বেঞ্চে বসেছিলাম, কেয়া স্কুলে আসলো। কেয়াকে সেই দিন খুব সুন্দর লাগছিল। আমি তোকে বললাম, দেখ কেয়াকে কি মিষ্টি লাগছে।
আমার কথার জবাবে তুই উত্তর দিলি, ঠোঁট দুটো কি সুন্দর লাগছে দেখ, আমি আজকেই কামড়াবো। কথা শেষ হতে না হতেই হাত ধরে টেনে লাইব্রেরির দিকে নিয়ে গেলি। আমি কি করব বুঝতে পারছিলাম না, মাথায় কাজ করছিল না। পকেট থেকে মোবাইলটা বার করে চলে গেলাম সোজা লাইব্রেরির দিকে, আর সেখানে গিয়ে ভিডিওটা করলাম। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম ভিডিওটা সবাইকে দেখে তোকে স্কুল থেকে বিদায় করব, কিন্তু কেয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিনি। কেয়া কিন্তু আমার সব বলে দিয়েছে, আমি সবই জানতাম। কেয়া তোকে এতটাই ভরসা করতো যার জন্যে তোর কুকীর্তির কথা আমাকে ছাড়া কাউকে বলেনি। তোদের মধ্যেখানে সব কিছু ঠিক করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। একটু মনে করে দেখ, যাকে আমি এত ভালোবাসতাম তার সাথে তুই এত খারাপ ব্যবহার করেছিস, তবু তোর সঙ্গে বন্ধুত্বের খাতিরে তোকে আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমার ধৈর্যের বাঁধ সেই দিন ভেঙে গিয়েছিল, যেই দিন কলেজ ছুটি হওয়ার পর সবাই বেরিয়ে গেলেও তোর খোঁজ না পেয়ে সারা কলেজ খোঁজাখুঁজি করে ঠিক শেষ পর্যন্ত চিলেকোঠার ঘরে গিয়ে দেখি আমাদের থেকে জুনিয়র বাচ্চা মেয়েটাকে তুই পশুর মতো অত্যাচার করছিস। ভিডিওটা রেকর্ড করে বাইরে বেরিয়ে যাই। তুই চলে যাওয়ার পরে মেয়েটার খোঁজ করি, কিন্তু নাম জানি না বলে ওর খোঁজ পাই না। কিন্তু বছর 2 পর তোর মনে আছে, আমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। সেইখানেই হাওয়া বদলের জন্য, আর ওখানেই মণিদীপার খোঁজ পাই। সমাজসেবী অগ্নিদেব বহু মেয়ে আর স্ত্রীকে অসহায় অবস্থায় উদ্ধার করে নতুন জীবন ফিরিয়ে দিতেন। সেইখানে ওনার মতো ব্যক্তিত্বের দেখা মিলবে ভাবতে পারিনি। ওনার কারণে, ওনার কথাতেই ওনার বাংলোয় আমি যাই। বিরাট বড় সেই বাড়ি, আমার পরিচয় দিতে একটা ঘর তিনি আমায় দিয়ে দেন। ওর বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল। কলেজে ধর্ষণ হওয়ার খবরটা বাবা মার মুখ থেকে শুনেছিল। মণিদীপার বাবা মা আর্থিক দিক থেকে দুর্বল ছিল না, অবস্থা ছিল ভালো, কিন্তু মেয়ের কলঙ্ক ওইটা না মেনে নিয়েই দুইজনে হাতের ধমনী কেটে আত্মহত্যা করে। মণিদীপাও তাই করতে যায়, কিন্তু ওকে বাঁচায় সেই সমাজসেবী অগ্নিদেব। সর্বোচ্চভাবে মণিদীপাকে সাহায্য করে, আর আমি ওনার কাছ থেকে জানতে পেরে ওর সঙ্গে যোগাযোগ করি, সমস্ত কথা জানাই। তারপর থেকেই আমরা 3 জনে মিলে একটু একটু করে তো যাবতীয় তথ্য পাচার করতে শুরু করি। একদিন প্ল্যানে ছক্কা মারে কেয়া। মণিদীপার মুখে কলকাতায় থাকা ওই পিসির কথা জানতে পেরে আমি ছবি দেখাই। পুরনো অ্যালবামে কেয়ার মা বাবার সাথে ওর ছবি দেখে আমি বুঝতে পারি ওদের মধ্যে, মানে কেয়া আর মণিদীপার সম্পর্কটা। তোর মনে আছে, দার্জিলিং যাওয়ার ঠিক আগের দিন কেয়ার বাবার ল্যাপটপে একটা টেলিগ্রাম এসেছিল। ওই টেলিগ্রামটা আমি নিজে কলকাতায় বসে করেছিলাম। বিমল, তুই আমার থেকে সব কিছুতে ভালো, কিন্তু হ্যাকিংয়ের বিষয়ে তুই একেবারেই শিশু। দার্জিলিংয়ে পৌঁছানোর দিন রাত 12টার সময় তোর মোবাইলে মেসেঞ্জারে তোর সঙ্গে চ্যাট করেছিল এবং মোবাইলে কথা বলেছিল, সেটা আর কেউ নয়, সেটা আমি। উন্নত তথ্য প্রযুক্তি, বুঝলি, কণ্ঠস্বর বদলে দেওয়া যায়। কেয়া তোর ঘরে যখন ঢুকেছে তখন আমি বুঝেছিলাম আমাদের প্ল্যান কাজ করেছে। আমরা অনুমান করেছিলাম খুব সম্ভবত কেয়ার মা বলেছেন দার্জিলিংয়ে মামার বাড়িতে ঘুরে আসতে। কেয়ার সম্ভব বাঁচানোর দায়িত্ব আমি নিয়েছিলাম। সেই কারণেই তোর ঘরে আগেই বসিয়ে রেখেছিলাম একটা গোপন ক্যামেরা। সেটা সরাসরি কানেক্টেড ছিল আমার কম্পিউটারের সাথে, যাতে কেয়ার ওপরে কোনো রকম টর্চার করলে সঙ্গে সঙ্গে তোকে আমি, বুঝতেই পারছিস। কিন্তু আমি এটা বুঝতে পারিনি প্রথমে তুই কেয়ার কথায় ওর মামার বাড়ি যেতে যে এক চান্সে রাজি হবি। খুব সহজে রাজিও হয়ে গেলি। আর আমাদের প্ল্যানে সব থেকে বড় এটাই ছিল তুরুপের তাস। তুই নিজেই মাকড়সা জালে পা দিলি, আর কেয়া সব কিছুর অজান্তেই আমাদের কাজটাকে একদম সহজ করে দিয়েছিল। বিমল, তোকে আরও একটা কথা বলা হয়নি, যদিও বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেটা সত্যি সত্যিই তোকে জানতেই হবে। তোর বাবা আর জামাইবাবুর মৃত্যুর জন্য আমি দায়ী। সন্ধেবেলায় মণিদীপা আর অগ্নিদেব বাবুর সাথে মিটিং করেছিলাম আমার বাড়িতে। মিটিং চলাকালীনই মনে হয়েছিল কেউ আমাদের একটা ফলো করছে। দুশ্চিন্তা কাটানোর জন্য জানলা দিয়ে দেখি তোর বাবা আর জামাইবাবু সেখানে উপস্থিত। গোপনে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ততক্ষণ ওরা বুঝে গিয়েছে তুই খুব শিগগিরই একটা জঘন্য মায়ার জালে জড়িয়ে যাবি। তো জামাইবাবু রীতিমতো আমায় হুমকি দেন। আমি অনেক বোঝানোর পরও, কিন্তু তুই তো জানিস তুই অন্যায় করেছিলি মণিদীপার সাথে। সেটাও জানাই, কিন্তু ওনারা বোঝার মানুষ নন। আমাকে হুমকি দিয়ে স্কুটি অন করে রাস্তায় রওনা দেন। আমার কাছে কোনো অপশান ছিল না ভাই। তো অগত্যা মণিদীপাকে সঙ্গে নিয়ে ওর গাড়িতেই ওনাদেরকে পিষে মারতে হয়। রাস্তার ফুটেজে অস্পষ্টভাবে মণিদীপাকে তুই বুঝতে পেরেছিলি ও কেবলমাত্র ওর গিটারের জন্য, কিন্তু মণিদীপার পাশে বসে থাকা ওই মানুষটাকে তুই চিনতে পারিসনি। ভাগ্যিস চিনতে পারিসনি। চিনতে পারলে আজকে তোর পাশে আমায় থাকতে হতো।
বিমল চুপ করে বসে থাকে। চলি রে আমার বাল্যবন্ধু, আবার পর জনমে দেখা হবে প্রিয়। এই বলে পলাশ বেরিয়ে যায়। বাড়ি ফিরে আসে পলাশ। রাতে খাওয়া দাওয়া শেষ করে শোবার ঘরে ঢোকে। কে আজ খুব সুন্দর করে সেজেছে। কালো রঙের নাইট স্যুটটাই বেশি মোহময়ী লাগছে তাকে। পলাশ আর সামলাতে পারে না নিজেকে। কে আর হাতটা টেনে বুকের ওপর শুয়ে পাগলের মতো চুমু খেতে শুরু করে। আচমকায় ওকে থামে কেয়া উঠে পড়ে। টিভি চালায়। পলাশ বলে, এই মুডে এখন আবার টিভি কেন? কেয়া মুখে কিছু বলে না, শুধু নিউজ চ্যানেলটা অন করে দেয়। সেখানে যেটা দেখা যায় সেটা হলো পলাশের জবানবন্দি। বিমলের কয়েদখানার সামনে দাঁড়িয়ে পলাশ যে স্বীকারোক্তি দিয়েছিল তার সম্পূর্ণ ভিডিও। এখানেই শেষ নয়, আরও আছে, একটু ধৈর্য ধরো, আবার দেখতে পাবে, বলে কেয়া। কয়েক সেকেন্ডের মাথায় আরও একটা খবর দেখা যায়। পলাশের জবানবন্দির ভিত্তিতে সমাজসেবী অগ্নিদেবকে গ্রেপ্তার করা হয়েছে। মণিদীপা মরেনি, সে জীবিত। ইতিমধ্যে সেও জবানবন্দি দিয়েছে। ও জানিয়েছে সেই দিন রাত্রে ওরা জেনে শুনেই বিমলকে ভাসিয়েছিল মায়ার জালে। ঘরে আগে থেকেই বসানো ছিল ক্যামেরা। তাছাড়াও ঘরে লাল আলো জ্বালিয়ে রাখা হয়েছিল। তার পাশাপাশি সারা ঘরে ছিল ফুলের সুবাস। আমরা খুব ভালোভাবেই জানি ফুলসজ্জার খাট কেন ফুল দিয়ে সাজানো থাকে, কারণ সুবাসে যৌন চাহিদা বৃদ্ধি পায়। গবেষকরা প্রমাণ পেয়েছেন যে হেডিয়ন, যার কেমিক্যাল নাম মিথাইল ডিহাইড্রোজাস্টমোনেট, এবং গত শতকের 6 দশকে জুঁই ফুলের গাঢ় সুগন্ধি ল্যাবরেটরিতে তৈরি করতে গিয়ে এক রসায়নবিদ যার সিনথেটিক ফর্মুলা তৈরি করেন, তার নাকের একটি বিশেষ ফেরোমেন রিসেপ্টরকে উজ্জীবিত করে তোলে, যার ফলশ্রুতি হল উদ্দাম যৌনতা। মণিদীপা স্বীকার করেছে সেই দিন রাত্রে ওকে বিবস্ত্র করলে ওর সম্ভ্রম নষ্ট করার আগেই সেন্সলেস হয়ে গিয়েছিল সে। মুখে রুমাল থাকার কারণে শ্বাসে অসুবিধা হয়, অজ্ঞান হয়ে যায়। তারপর পলাশের প্ল্যান মতোই ডোবায় ফেলা হয় ওকে, মৃত মনে করে, যেটা বিমল এবং বিমলের আরেক বান্ধবী কেয়া জানত না। পরে পলাশ এবং অগ্নিদেব দুইজনে গিয়ে ওকে উদ্ধার করে। নিউজ চ্যানেলে বড় বড় অক্ষরে দেখানো হচ্ছে ইতিমধ্যেই বিমলের ফাঁসির আদেশ মকুব করা হয়েছে। অগ্নিদেব এবং মণিদীপা পুলিশ হেফাজতে আছে। পলাশকে গ্রেপ্তার করার জন্য পুলিশ পলাশের বাড়ি রওনা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন পুলিশ কমিশনার। ঘেরাও করা হয়েছে পুরো বাড়ি। খবর শেষ না হতেই দরজায় টোকা মারে। পলাশের মা ডাকাটাকি শুরু করে। পলাশ কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। দরজা খুলেই শাশুড়ি মা ঘরে এসে পলাশকে বলেন, ছি 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 ছি, তোকে নিজের ছেলে বলতে আমার ঘৃণা করছে। তুই এত জঘন্য কাজ করতে পারলি? শেষ পর্যন্ত নিজের বাল্য বন্ধুকে, যে তোকে এত বিশ্বাস করে, তার পেছনে তুই ছুরি মারলি। কথাটা বলেই পলাশের গালে ঠাঁস করে একটা চড় মারলেন। পলাশের বাবা এসে ঢুকলেন। তিনি বললেন, নাও এবার শ্রীঘরে যাওয়ার প্রস্তুতি নাও। আর শুনে রাখো, আমার সম্পত্তির কানা করেও তুমি পাবে না। তোমাকে আমি এই মুহূর্ত থেকে ত্যায্য পুত্র করছি। কেয়াকে ডিভোর্স করার যাবতীয় তথ্য আমি কোর্টে জমা দিয়ে আসবো। আগামী মাসের মধ্যেই মিউচুয়াল হয়ে যাবে তোমার সঙ্গে। তোমার মতো একটা নষ্ট ছেলের জন্যে আমার এই ফুটফুটে বৌমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তোমার সাথে ডিভোর্স হওয়ার পর ওকে আমি বিমলের হাতে তুলে দেব। আমি নিজে দাঁড়িয়ে বিয়ে দেবো ওদের। তারপর ওদেরকে বিদেশে সেটেল করার দায়িত্ব আমার। তোমার মতো বন্ধু যেই দেশে আছে সেই দেশে ওদেরকে রেখে আমি ওদেরকে বিব্রত করতে চাই না। আর আমার মৃত্যুর পর আমার সম্পত্তির অংশীদার হবে আমার বৌমা। মৃত্যুর সময় আমি ওর বাবাকে কথা দিয়েছি ওর দায়িত্বের। আমি ওর বাবা, তাই আমার মেয়ের ভবিষ্যতের চিন্তা আমাকেই করতে হবে। পুলিশ চলে এসেছে। পলাশকে গ্রেপ্তার করেও নিয়ে যাবে। কেয়ার চোখে জল নেই। পলাশকে নিয়ে যাওয়ার আগেই কেয়া পলাশের কাছে গিয়ে শুধু বলে, আমি নারী, আমি সব করতে পারি। দার্জিলিংয়ে মামার বাড়ি পৌঁছানোয় মণিদীপার বাবা মাকে দেখতে না পেয়ে আমার সন্দেহটা জাগে। তারপর থেকে আমি তোকে নজরে নজরে রাখতাম। সেই কারণেই তোকে বিয়ে করেছি। আমি জানতাম একদিন না একদিন নিজের জড়ানো মাকড়সার জালে তুই পা দিবি। যাই হোক, ভালো থাকিস। যদিও ভিডিও ফুটেজটা আমি প্রকাশ করিনি, তোকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারছিলাম না। ওই যে শেষ ভালো যার সব ভালো তার। শেষমেশ জেলখানা সিসিটিভি ফুটেজেই সব সত্যটা প্রকাশ পেল। আসলে অতি চালাকের গলায় দড়ি, বুঝলি? যে রহস্যের মায়াজালে তুই বিমলকে ফাঁসিয়েছিলি
আজ সেখানে তুই নিজেই ফেসেছিস। তুই হয়তো ভুলে গিয়েছিলি আমাদের চতুর্দিকেই ইন্টারনেট ছড়িয়ে রয়েছে। ঘরে বাইরে সব জায়গাতেই এখন সিসিটিভি ফুটেজ। সেই সব ফুটেজ রেকর্ড করে রাখা যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সব কিছুই অপরাধীকে ধরার কৌশল মাত্র। তবে সত্যিটা কোনোদিন চাপা থাকে না রে, যে কোনো দিন সত্যি প্রকাশ পাবেই। স্কুল লাইফে আমায় প্রথম স্পর্শ করেছিল বিমল। সেটা বেদনাদায়ক হলেও প্রথম ছোঁয়া, যেটা কোনো মেয়েই ভুলতে পারে না। তাই আমি বিমলকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম ক্ষমা করেছি ঠিকই, আসলে ওই পুরুষটাই আমার কাছে একমাত্র আইডিয়াল। তোর মতো ধুরন্ধর কেউ নয়। ভালো থাকিস। বিদায় বন্ধু, বিদায়। শুধু একটাই আফসোস, এই জীবনে তোর আমাকে পাবার ইচ্ছেটা পুরোপুরিভাবেই চলে গেল রে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।